ওকে, সো আজকে আমরা প্রাইম সেগমেন্ট নিয়ে আলোচনা করব। সো প্রাইম সেগমেন্টের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো প্রাইম সেগমেন্টের টোটাল 4টে প্রোডাক্ট আমাদের রয়েছে। প্রাইম সেগমেন্টে এদেরকে কেন রাখা হয়েছে? প্রাইম মানে কি? প্রাইম মানে হচ্ছে কি মুখ্য, রাইট? মুখ্য বা যেটাকে আমরা খুব জোর দিয়ে বলি, সেটার সেই জিনিসটাকে বোঝাতে আমরা প্রাইম ইউজ করি। যেমন প্রাইম মিনিস্টার, প্রাইম অফিসার, এরকম করে আমরা ইউজ করতে। সো এই যে প্রোডাক্ট গুলো, যে 4টে প্রোডাক্টের কথা আমি এখন বলবো, এদেরকেও প্রাইম ক্যাটাগরিতে কেন রাখা হয়েছে? বিকজ এরা হচ্ছে সেরকম মুখ্যভাবে আমাদের শরীরে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের শরীরকে বেনিফিট দিয়ে থাকে, রাইট? এবং আমাদের শরীরে সবকিছুরই ব্যালেন্স মেনটেন করতে সাহায্য করে, রাইট? তো সবার আগে যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি কমবায়োটিক্স, রাইট? কমবায়োটিক্স কি সেটা বলার আগে আমরা আগে একটু জেনে নিই আমাদের হিউম্যান ডাইজেস্টিভ ট্র্যাক্ট সম্বন্ধে। ঠিক আছে, এই স্ক্রিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হিউম্যান ডাইজেস্টিভ ট্র্যাক্ট দেখতে অনেকটা এরকম, যার মধ্যে অনেক রকমের অনেক অঙ্গ প্রত্যঙ্গ জড়িত রয়েছে। এবং এই ডাইজেস্টিভ ট্র্যাক্টকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট বা জিআই ট্র্যাক্ট, রাইট? এবারে জিআই ট্র্যাকের কাজ কি? জিআই ট্র্যাকের কাজ হচ্ছে গিয়ে আমাদের শরীরের মধ্যে যে আমরা খাবারগুলো দিচ্ছি সেই খাবারগুলোকে সংশ্লেষিত করা বা সেই খাবারগুলোকে ভাঙা, ভেঙে ভেঙে একদম ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করা, যতক্ষণ না পর্যন্ত আমাদের বডি সেটাকে অ্যাবজর্ব করতে পারছে, রাইট? সেটাকে লেখা রয়েছে ডাইজেশন ইনভলভস দ্য ব্রেকডাউন অফ ফুড ইনটু স্মলার এন্ড স্মলার কম্পোনেন্টস, রাইট? এইবার এখানে কি রয়েছে? এবারে ডাইজেস্টিভ ট্র্যাক্ট যে রয়েছে, সেই ডাইজেস্টিভ ট্র্যাক্টে সেই যে ভাঙ্গনটা হয়, সেই ভাঙ্গনটা কারা করে? আমাদের পেটের মধ্যে বা আমাদের ক্ষুদ্রান্ত বলুন বা বৃহদান্ত বলুন, যাই বলুন, বা পাকস্থলী বলুন, এখানে ব্যাকটেরিয়া থাকে, ভালো ব্যাকটেরিয়া এবং খারাপ ব্যাকটেরিয়া, রাইট? আমরা বায়োলজিতে পড়েছি যে পচন বলুন বা যে কোনো জিনিসের ডিকম্পোজিশন বলুন, সেগুলো কারা ঘটায়? সেগুলো ব্যাকটেরিয়া বা ছত্রাক যারা থাকে ওরাই কিন্তু ঘটিয়ে থাকে। সিমিলারলি আমরা যে খাবারগুলো খাচ্ছি, আমাদের শরীরের ভেতরেও কিছু ভালো এবং কিছু খারাপ ব্যাকটেরিয়া থাকে। তো এই যে ভালো ব্যাকটেরিয়া গুলো রয়েছে সেগুলো আমাদের শরীরের জন্য খুব ভালো। এরা কি করে? এরা আমাদের খাবারগুলোকে কি করে? ভাঙ্গন ঘটায়, সংশ্লেষিত করে, ঠিক আছে? তো এই ব্যাকটেরিয়া গুলোকে বলা হয় প্রোবায়োটিক। বৈজ্ঞানিক ভাষা বা ইংলিশে বলা হয় প্রোবায়োটিক। এটাকে লেখা রয়েছে যে দিস আর দ্য লাইভ ব্যাকটেরিয়া ফাউন্ড ইন সার্টেন ফুডস অর সাপ্লিমেন্টস দ্যাট ক্যান প্রোভাইড নিউমারাস হেলথ বেনিফিটস। এগুলো আমাদের শরীরের মধ্যে বা আমাদের পেটের ভেতরে এই ব্যাকটেরিয়াগুলোকে আমরা পেয়ে থাকি, রাইট? এবার ব্যাকটেরিয়া শুনলে কিন্তু আমরা অন্যরকম ভাবে জিনিসগুলোকে চিন্তা করি। আমরা অনেক সময় শুনেছি ব্যাকটেরিয়া আক্রমণ করেছে, ভাইরাস আক্রমণ করেছে। তো এখান থেকে ব্যাকটেরিয়া সম্বন্ধে আমাদের একটা চিরাচরিত ধারণা কি, ব্যাকটেরিয়া মানেই খারাপ জিনিস। না, ব্যাকটেরিয়া ভালো ব্যাকটেরিয়া থাকে, খারাপ ব্যাকটেরিয়াও থাকে। খারাপ ব্যাকটেরিয়া যদি শরীরে বেড়ে যায় তাহলে আপনার শরীরে সমস্যা দেখা দেবে, বাট ভালো ব্যাকটেরিয়া যদি শরীরে থাকে তাহলে আপনার ওভারঅল ওয়েলবিং ভালো থাকবে, রাইট? এইবার প্রি যেটা বললাম সেটা ছিল প্রোবায়োটিক। এবার হচ্ছে প্রিবায়োটিক। প্রিবায়োটিক কি? প্রিবায়োটিক হচ্ছে গিয়ে এমন কিছু সাবস্টেন্স, বেসিক্যালি কার্বস বলতে পারেন বা ফাইবার বলতে পারেন, যেগুলো আমাদের শরীরে ডাইজেস্ট হয় না বা এদের পাচন আমাদের শরীরে হয়ে থাকে বা আমাদের বডি সেটাকে ডাইজেস্ট করতে পারে না। এই জিনিসগুলোকে কারা খায়? এই জিনিসগুলোকে খেয়ে থাকে এই প্রোবায়োটিক্সরা বা যে গুড ব্যাকটেরিয়া গুলো রয়েছে, বিকজ ব্যাকটেরিয়াকে বেঁচে থাকার জন্য খাবার দাবারের দরকার। তো বেসিক্যালি প্রিবায়োটিক যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে গিয়ে প্রোবায়োটিকের খাবার, রাইট? তো আমরা কি করছি? আমরা আমাদের শরীরে প্রিবায়োটিক্স থাকছে। প্রিবায়োটিক্স কি করছে? প্রোবায়োটিক্সদের বেঁচে থাকতে সাহায্য করছে। প্রোবায়োটিক্স কি? প্রোবায়োটিক্স হচ্ছে কি গুড ব্যাকটেরিয়া, এবং গুড ব্যাকটেরিয়া যদি আমাদের শরীরে থাকে তাহলে কি হবে? আমাদের ডাইজেস্টিভ সিস্টেম আরো ভালো থাকে বা সুস্থ থাকে, রাইট? এবার জিআই ট্র্যাকের অনেক কিছু জিনিস এখানে রয়েছে। এখানে একটা জিনিস আপনাদেরকে আমি অনেকবার বলেছি যে আমাদের যে ইমিউনিটি বা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, আমরা জানি রিসেন্টলি আবার ওমিক্রনের ভেরিয়েন্ট ধরা পড়েছে এবং বিভিন্ন জায়গায় অল্প অল্প করে লকডাউন দেওয়া শুরু হয়ে গেছে। কেন? এটার কারণে হচ্ছে গিয়ে যে এই যে একটা ভাইরাস বা একটা যে রোগ পৃথিবীতে ছড়িয়ে আছে, আমাদের যে অনাক্রমতা রয়েছে বা আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, সেই রোগ প্রতিরোধ ক্ষমতা ওই ভাইরাসের সাথে লড়াই করতে সক্ষম নয়, ততটা সক্ষম নয়, রাইট? তার জন্য আমাদেরকে লকডাউন করতে হয়, বাড়িতে বসে থাকতে হয়, ওয়ার্ক ফ্রম হোম করতে হয়, অনেক কিছু করতে হয়। স্কুল কলেজ আবার আস্তে আস্তে ছুটি দিয়ে দিচ্ছে, বন্ধ দিয়ে দিচ্ছে, রাইট? তো এই যে ইমিউনিটিটা বা এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা 70% নির্ভর করে আমাদের গাট। গাট মানে, গাটকে বলা হয় আমাদের পেট, পেটকে স্টমাকও বলা হয়, গাটও বলা হয়। তো আমাদের পেটের স্বাস্থ্য কিরকম, আমাদের ডাইজেস্টিভ হেলথ কিরকম, তার উপর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা 70% ডিপেন্ড করে। আপনি যত রকমের আপনার আপনার শরীরে শ্বেত রক্তকণিকা বাড়িয়ে নিন,
টি লিম্ফোসাইট সেল বাড়িয়ে নিন, বি লিম্ফোসাইট সেল বাড়িয়ে নিন, যত খুশি শ্বেতকণিকা বাড়াতে থাকুন, কিন্তু আপনার স্টমাক হেলথ যদি ভালো না থাকে, আপনার ডাইজেস্টিভ সিস্টেম যদি স্বাস্থ্যকর না থাকে, সবসময় আপনার গ্যাস হয়ে থাকে, খাবার ঠিক করে হজম হয় না, অনেক রকমের অম্বল, অ্যাসিডিটি, এইসব সমস্যা যদি হয়ে থাকে আপনার শরীরে, তার মানে আপনার ডাইজেস্টিভ সিস্টেম ঠিকঠাক কাজ করছে না। আবার ডাইজেস্টিভ সিস্টেম যদি ঠিকঠাক কাজ না করে, তার মানে আপনার ইমিউনিটি কম্প্রোমাইজ, আপনার ইমিউনিটি কোনো কাজের নেই, রাইট? তো প্রিবায়োটিক প্রোবায়োটিক বুঝিয়ে দিলাম। এবার প্রোবায়োটিক ব্যাকটেরিয়া কি করে, সহজ সরল ভাষায় আমি স্লাইডগুলো আপনাদের জন্য খুঁজে বুঝে বার করিয়েছি। যেটা কিছুক্ষণ আগে বললাম, গুড ব্যাকটেরিয়া থাকে, ব্যাড ব্যাকটেরিয়া থাকে। গুড ব্যাকটেরিয়া আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে কি শরীরে গুড ব্যাকটেরিয়াকে তৈরি করা। আচ্ছা, প্রোবায়োটিক এবার আমরা খাদ্য থেকে কোথা থেকে পাই? প্রোবায়োটিক আমরা বিভিন্ন রকম খাদ্য থেকে পাই। একটা যদি উদাহরণ দিই, তাহলে সেটা হচ্ছে দই, ইয়োগার্ট যেটাকে বলা হয়। ঠিক আছে, গরমের দিনে দেখবেন বাড়িতে দই পাতা হয়। ঠিক আছে, কি টক দই বলা হয়, সেটাকে মিষ্টি দই বলা হয়। মিষ্টি দই তো কোনো বেনিফিট থাকে না শরীরে, বাট টক দইয়েরই বেশি বেনিফিট থাকে। তো দেখবেন বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে হেভি খাওয়া দাওয়া করার পর লাস্টে দিয়ে অনেক জায়গায় দই দেওয়া হয়, বা আমাদের বাড়িতেও আমাদের বাবা মায়েরা বা গুরুজনরা বলে যে খাবারের পর অল্প একটু দই খেয়ে নাও, দই খেলে কি হবে, খাবারটা নেমে যাবে। এটার রিজনটা কি? এটা রিজন হচ্ছে গিয়ে দইয়ের মধ্যে কি থাকে, দইয়ের মধ্যে থাকে প্রোবায়োটিক, মানে গুড ব্যাকটেরিয়া। ওই গুড ব্যাকটেরিয়া মানে ল্যাক্টোব্যাসিলাস, যেটাকে আমরা বলি, বায়োলজিতে আমরা পড়েছিলাম। দুধের মধ্যে সে ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়াটাকে দুধটাকে দইয়ে পরিণত করে, রাইট? তো তার জন্য আমরা দই খেয়ে থাকি, এবং দই খেলে কি হয়, হজম শক্তি বেড়ে যায়। রিজনটা কি? রিজনটা হচ্ছে গিয়ে দইয়ের মধ্যে প্রোবায়োটিক পাওয়া যায়, রাইট? এবার সব সময় তো দই আমরা পাই না, সবসময় আমরা দই খাইও না, এবং বাজারজাত যে দইগুলো থাকে সেই দইগুলো প্যাকেজ দই। ঠিক আছে, সেখানে প্রোবায়োটিক তো ছাড়ুন, ঠিকঠাক করে দই আছে কিনা সেটাও সন্দেহ আছে, রাইট? তো এবার প্রোবায়োটিকের মেন কাজ কি? প্রোবায়োটিক ব্যাকটেরিয়া কন্ট্রিবিউট টু গুড হেলথ এন্ড ইমিউনিটি। Probiotic plays a role in defining and maintaining the delicate balance between necessary and excessive defense mechanism, including innate and adaptive immune response. Right? Probiotic আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কে বাড়ানো বা কমানোর মধ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী। প্রোবায়োটিক্স রেগুলেট হোস্ট ইনেট এন্ড অ্যাডাপটিভ ইমিউনিটি। টোটালি বলতে পারেন যে প্রোবায়োটিক যে ব্যাপারটা রয়েছে সেটা সম্পূর্ণরূপে আপনার ইমিউনিটিকে কন্ট্রোল করছে, রাইট? এইবার এত যে প্রোবায়োটিক প্রিবায়োটিক বলছি, ওয়েস্টেজ আমাদের জন্য কি এনেছে? ওয়েস্টেজ আমাদের জন্য এনেছে কমবায়োটিক্স, রাইট? কমবায়োটিক্স ক্যাপসুল আমাদের জন্য ওয়েস্টেজ তুলে ধরেছে। আচ্ছা, এই কমবায়োটিক্স জিনিসটা কি? এই কমবায়োটিক্স এর মধ্যে আমরা পাচ্ছি প্রোবায়োটিক এন্ড প্রিবায়োটিক, রাইট? এটা প্রথম একটা এরকম রেভলিউশনারি প্রোডাক্ট, যেটা ক্যাপসুল ইন ক্যাপসুল ফর্ম। আমরা ছোটবেলা থেকে অনেক ধরনের ক্যাপসুল খেয়েছি, বাট কখনো দুটো মানে একটা ক্যাপসুলের মধ্যে আরেকটা ক্যাপসুল আছে এরকম কোনোদিন আপনারা দেখেছেন? আশা করি দেখেননি, কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন, রাইট? এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, উপরে একটা ক্যাপসুল থাকে, বড় ক্যাপসুল থাকে, আর নিচে একটা ছোট ক্যাপসুল থাকে। উপরে যে ক্যাপসুলটা থাকে তার মধ্যে কি কি থাকে? তার মধ্যে থাকে ভাইটামিনস, মিনারেলস এন্ড প্রিবায়োটিক। প্রিবায়োটিক মানে গুড ব্যাকটেরিয়ার খাবার, ঠিক আছে? আর ভেতরে কি থাকে? ভেতরে যে নীল অংশটা বা নীল ক্যাপসুলটা দেখতে পাচ্ছেন, তার মধ্যে থাকে গুড ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিক, ঠিক আছে? তো আমরা কি করছি? আমরা শরীরের মধ্যে গুড ব্যাকটেরিয়া দিচ্ছি, এন্ড গুড ব্যাকটেরিয়া যেন ভালো করে কাজ করতে পারে, ওদের খিদে পেলে যেন ওরা খাবার পায়, তার জন্য কি করছি? তার সাথে সাথে আমরা প্রিবায়োটিকও দিচ্ছি, রাইট? তো আলটিমেটলি এই জিনিসগুলো শরীরে দেওয়ার পর কি হচ্ছে? এই জিনিসগুলো শরীরে দেওয়ার পর আমরা আমাদের শরীরে মাল্টিভিটামিন পেয়ে যাচ্ছি, রাইট? কোন রকমের কোনো সমস্যা হলে, জ্বর হলে, সর্দি হলে, যখন ডক্টরের কাছে যাই, ডক্টর মেন যে অ্যান্টিবায়োটিক বা মেন যে ওষুধগুলো দেয়, তার পাশাপাশি কি দেয়? পাশাপাশি এমন কিছু ট্যাবলেট রেকমেন্ড করে দেয় যেখান থেকে আমরা মাল্টিভিটামিন, মাল্টিমিনারেলস পেয়ে থাকি, রাইট? তো কমবায়োটিক্স দিলে কি হবে? আপনার সেই মাল্টিভিটামিন এন্ড মাল্টিমিনারেলস এর ওটা পূরণ হয়ে যাবে। তো এই মাল্টিভিটামিন এন্ড মাল্টিমিনারেলস যদি শরীরে যায়, তাহলে শরীরে গেলে কোন কোন সমস্যা থেকে আমাদেরকে দূরে রাখবে? ইলনেস, ঠিক আছে না? সবসময় একটা অস্বস্তিকর ভাব বা জ্বর ভাব, সেখান থেকে আপনাকে বাঁচাবে। তারপর মাল্টিভিটামিন এন্ড মিনারেলস অভাব কেন হয়? অভাবটা হয় ইলনেসের জন্য, রাইট? এখানে লেখা আছে যে মাল্টিভিটামিন এন্ড মিনারেলস এর অভাবটা কেন হয়? অভাবটা হয় ইলনেসের জন্য। জ্বর হয়ে গেলে আপনার শরীরে মাল্টিভিটামিন বা মিনারেলস এর অভাব হয়ে যাবে। প্রেগন্যান্সি, যারা গর্ভবতী মহিলা, ওদের শরীরে মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেলস এর আপনার অভাব দেখতে পাবেন। পোর নিউট্রিশন, ঠিক আছে, ঠিকঠাক করে আমরা খাদ্যাভ্যাস ঠিকঠাক করে নিচ্ছি না, বা যে খাদ্য খাচ্ছি সেই খাদ্য থেকে ঠিকঠাক নিউট্রিশন পাচ্ছি না, 5টা উপাদান পাচ্ছি না, সেখান থেকে আমাদের শরীরে মাল্টিভিটামিন, মাল্টিমিনারেলস এর অভাব হয়ে থাকে। ডাইজেস্টিভ ডিসঅর্ডার, পেটের সমস্যা লেগেই থাকে,
কিছু খেলেই গ্যাস হয়ে যায়, দুধের জিনিস খেলেই গ্যাস হয়ে যায়, অ্যাসিডিটি হয়ে যায়, এবং গ্যাস প্লাস অ্যাসিডিটি হয়ে খারাপ কাণ্ড হয়ে যায়। সার্টেন মেডিকেশন এন্ড মেনি আদার কন্ডিশন, মেডিকেশন নিলেও কিন্তু আমাদের শরীরে ভাইটামিন এন্ড মাল্টিমিনারেল এন্ড মাল্টি ভাইটামিনস এর অভাব পড়ে যায়, রাইট? তো এই অভাবগুলোকে দূর করবে আমাদের এই কমবায়োটিক্স। সো আলটিমেটলি কমবায়োটিক্স কি করছে? আলটিমেটলি কমবায়োটিক্স আপনার ডেইলি ওয়েলবিং, পুরো স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করছে। ইমপ্রুভিং ভাইটালিটি, ভাইটালিটি মানে হচ্ছে কি আপনার কর্মক্ষমতা এবং আপনার বলতে পারেন যে এজ বা আপনার আয়ু, আপনার আয়ু বাড়াতে সাহায্য করবে, বিকজ আপনার শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে অটোমেটিক আপনার আয়ু বেড়ে যাবে। ইনহ্যান্সিং দ্য ইমিউন সিস্টেম, আপনার ইমিউন সিস্টেমকে এনহ্যান্স করবে এন্ড সাপোর্টিং ডাইজেশন। দেখুন পেট এমন একটা জিনিস, পেট একটা ফ্যাক্টরির মতো, ঠিক আছে? পেটের মধ্যে অনেক রকম, এবার ফ্যাক্টরির মধ্যে কি হয়, ফ্যাক্টরির মধ্যে অনেক কেমিক্যাল রিঅ্যাকশন হয়, ফ্যাক্টরির মধ্যে হিট ক্রিয়েট হয়। সিমিলারলি আমাদের পেটের মধ্যে অনেক কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে এবং পেটের মধ্যেও হিট ক্রিয়েট হচ্ছে। তো এটা যদি বেশি পরিমাণে হওয়া শুরু হয় তাহলে কি হবে? ফ্যাক্টরির মধ্যে অনেক সময় শুনেছেন আপনার ফ্যাক্টরির মধ্যে আগুন লেগে যায়। রিসেন্টলি একটা কি একটা ফ্যাক্টরির মধ্যে আগুন লেগে অনেকজন মারা গেছে। তো ভোপাল গ্যাস ট্রেজেডি, ভাবুন মিথাইলাইসিস সায়ানাইড, ওখানে একটা কাণ্ড ঘটেছিল যার জন্য অনেক মানুষ মারা গেল। সিমিলারলি আমাদের পেটের মধ্যে যদি এরকম গ্যাস ট্যাস বা হিট ফিট যদি বেশি হয়ে যায় তাহলে আমাদেরও কিন্তু অনেক ক্ষতি সাধন হতে পারে। তো এই পেটটাকে ভালো রাখতে হবে এবং এই পেটটাকে ভালো রাখতে আপনার সাহায্য করবে কমবায়োটিক্স। এবং আপনার পেটের স্বাস্থ্য যদি ভালো থাকে আলটিমেটলি আপনার পুরো শরীরের স্বাস্থ্য ভালো থাকবে, রাইট? তো তার জন্য এই কমবায়োটিক্সকে এই প্রাইম সেগমেন্টে রাখা হয়েছে। এই কমবায়োটিক্স নামটা কেন এসছে? কম্বিনেশন দিয়ে। কম্বিনেশন অফ হোয়াট? কম্বিনেশন অফ প্রিবায়োটিক এন্ড প্রোবায়োটিক। তো আলটিমেটলি এটা আপনারা এটাকে প্রি প্রোবায়োটিক্স বলতে পারেন, রাইট? সো দিস ওয়াজ অল অ্যাবাউট কমবায়োটিক্স। এটাকে কি করে খেতে হবে? যেভাবে খুশি সেভাবে খেতে পারেন। খাবারের আধ ঘন্টা আগেও খেতে পারেন। যে হেভি মিল আমরা নিচ্ছি লাঞ্চ অথবা ডিনার, তার আধ ঘন্টা আগেও আমরা খেতে পারি অথবা আধ ঘন্টা পরেও খেতে পারি, কোনো অসুবিধা নেই। আর কাদেরকে দেওয়া উচিত? 6 বছরের উপর প্রত্যেকটা মানুষকে আপনারা এটা দিতে পারেন, রাইট? ওকে, এখানে লেখা রয়েছে কাদেরকে কাদেরকে দেওয়া যেতে পারে। চিলড্রেন উইথ পোর অ্যাপিটাইট, অনেক বাচ্চারা রয়েছে যারা খায় না বা যাদের খিদে পায় না, তো ওদেরকে আমরা দিতে পারি। ওল্ডার পিপল উইথ উইক ডাইজেস্টিভ সিস্টেম, যাদের বয়স হয়ে গেছে, যারা বয়সের সেই পর্যায়ে চলে গেছে, 60 বছর 65 বছর 70 বছর হয়ে গেছে, ঠিকঠাক করে হজম করতে পারছে না, ওদেরকে আমরা দিতে পারি। যাদের ইমিউনিটি কম্প্রোমাইজ, যাদের জ্বর সর্দি কাশি লাগাতার লেগেই থাকে, হালকা হাওয়া বয়ে চলে গেলেও ঠান্ডা লেগে যায়, ওদেরকে আমরা দিতে পারি। ম্যাল অ্যাবজর্পশন প্রবলেম যাদের রয়েছে, যাদের খাবার হজম হয় না বা কোনো জিনিস শরীরে অ্যাবজর্ব হতে চায় না, ওদেরকে আমরা দিতে পারি। ফিটনেস এনথুজিয়াসিস্ট, যারা ওয়ার্কআউট করতে ভালোবাসে, যারা খেলাধুলা করে, ক্রিকেট খেলে, ফুটবল খেলে, জিম করে, যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকে, ওদেরকে দিতে পারি। এবং যারা ভবিষ্যতে ফিট থাকতে চায়, যারা চায় যে আমার শরীরের জন্য কোনো রকম কোনো সমস্যা না থাকে, ওদের প্রত্যেককে আমরা প্রাইম কমবায়োটিক্স দিতে পারি। কমবায়োটিক্স এর ডিপি হচ্ছে 450, এন্ড যেটা বললাম আমি, এখানে লেখা রয়েছে 1 ক্যাপসুল আ ডে আফটার মিলস। মিলস এর পরও খেতে পারেন, মিলস এর আগেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, নেক্সট প্রোডাক্টের আগে আমরা কিছু জিনিস জেনে যাই। আমি বলেছিলাম যে আমাদের বডিতে 5টা ভাইটাল অর্গান থাকে। সেই 5টা ভাইটাল অর্গানের মধ্যে প্রথম ভাইটাল অর্গানের নাম হচ্ছে গিয়ে ব্রেন, মস্তিষ্ক, যেটা আমাদের এখানে থাকে, রাইট? এবং এই মস্তিষ্কই সবকিছু। এই মস্তিষ্ক যদি ডেড হয়ে যায় বা মস্তিষ্ক যদি অফ হয়ে যায়, আপনার পুরো বডি অফ। আপনার এই মস্তিষ্ককে আমরা কম্পিউটারের মধ্যে যেরকম সিপিইউ থাকে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মস্তিষ্ককে আমাদের শরীরের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলা হয়। তো মস্তিষ্ক যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু পুরো খেল খতম, রাইট? তো মস্তিষ্ককে ভালো রাখতে হবে। এবং মস্তিষ্ককে ভালো রাখতে আমরা কি করতে পারি? তার আগে জানতে হবে যে মস্তিষ্কের কিছু কিছু কার্যকারিতা আমাদেরকে জানতে হবে। মানুষের ক্ষেত্রে যদি আমরা বলি, আজকালকার দিনে আমাদের যে অ্যাটেনশন স্প্যান বা আমাদের যে মনোযোগ দেওয়ার যে সময়, মানে টাইম স্প্যান, ঠিক আছে, সেটা অনেকটাই কমে গেছে, রাইট? একটা গোল্ড ফিশের যে অ্যাভারেজ অ্যাটেনশন অফ স্প্যান, সেটা হচ্ছে গিয়ে 9 সেকেন্ড। মানে একটা গোল্ড ফিশ 9 সেকেন্ডের বেশি মনোযোগ দিতে পারে না। একটা যে ইয়ে রয়েছে আপনার ডলফিন, ঠিক আছে, তার অ্যাটেনশন স্প্যান অনেক বেশি। দেখবেন আমরা আমাদের ব্রেনের মাত্র 10% ইউজ করতে পারি। আমাদের যে ব্রেনের যে কর্মক্ষমতা 100% যদি আমরা ডিভাইড করি, তাহলে 100%-এর মাত্র 10%ও বলবো না, তার থেকে অনেক কম আমরা ইউজ করতে পারি। বাদ বাকি পার্সেন্টেজ আমরা ইউজই করতে পারি না। এবং পৃথিবীতে একমাত্র ডলফিনই রয়েছে যে যার মস্তিষ্কে 10% ইউজ করতে পারে, এবং তার জন্য ডলফিনকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান জন্তু হিসেবে ধরা হয়,
রাইট? তো একটা গোল্ড ফিশ, যে এই গোল্ড ফিশের অ্যাটেনশন স্প্যান হচ্ছে গিয়ে 9 সেকেন্ড। তার থেকেও আমাদের মানে আমাদের যে মানুষের আগে ছিল 2000 সাল পর্যন্ত একটা পরিসংখ্যান করা হয়েছিল, একটা স্ট্যাটিস্টিক্স বার করা হয়েছিল যে 2000 সালে আমাদের মানুষের যে অ্যাটেনশন স্প্যান সেটা ছিল 12 সেকেন্ড। মানে 12 সেকেন্ডের বেশি আমরা কোনো একটা পার্টিকুলার জিনিসের উপর মনোযোগ টেকাতে পারি না। সেটা কমে আজকের দিনে আরো কমে গেছে। 2013-তে সেই অ্যাটেনশন স্প্যান নেমে দাঁড়িয়ে গেল 8 সেকেন্ড। ঠিক আছে? তো তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো যে আগেরকার দিনে যে মানুষরা ছিল, আমাদের বাবারা দাদুরা যারা ছিল, ওরা খুব ভালো এবং খুব বেশি করে মনোযোগ দিতে পারতো। ওদের অ্যাটেনশন স্প্যান অনেক বেশি ছিল। আমাদের সাথে তত অ্যাটেনশন স্প্যান নেই। তার জন্য দেখবেন দিন দিন আমাদের পেশেন্স ক্ষমতা এবং আমাদের আইকিউ লেভেল কিন্তু দিন দিন আস্তে আস্তে কমে যাচ্ছে। কোনো জিনিসই আমরা ঠিক করে কিন্তু ফোকাস করতে পারি না। আপনারাও দেখছেন যে আপনাদের যে কাজ করছেন, কাজের মধ্যে অনেকে ফোকাস থাকে, অনেকে ফোকাস থাকে না। কেন ফোকাস থাকে না? বিকজ এই যে অভাবটা হচ্ছে, মনোযোগের অভাবটা হচ্ছে, তার জন্যই ফোকাস করতে পারে না। এবং যেহেতু আমরা 21st সেঞ্চুরিতে চলে এসেছি, বা 21st সেঞ্চুরিতে কিন্তু এক্সপেকটেশন অনেক বেশি, রাইট? অলমোস্ট আমরা পেপারলেস হতে চলেছি। এই পৃথিবীতে প্রথম দেশ যে নাকি পুরোপুরি টোটালি পেপারলেস হয়ে গেছে সেটা হচ্ছে কি দুবাই, রাইট? দুবাই যাবেন, দুবাই গিয়ে আপনি মানে কোনো পেপারস কোনো ইয়ে ছাড়াই কিন্তু আপনি টোটালি ডিজিটালি সবকিছু করতে পারবেন, রাইট? আস্তে আস্তে আমরা সেই ডিজিটালাইজেশনের দিকে এগোচ্ছি। সো সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে আমাদের পারফরমেন্স খুব ভালো দিতে হবে সব জায়গায়। ঠিক আছে? আমাদের কাছে পারফরমেন্স চাই সবাই। পারফরমেন্স অফ হোয়াট? পারফরমেন্স অফ আওয়ার ব্রেন, আমাদের বুদ্ধি কতটা রয়েছে, রাইট? শুধুমাত্র বাচ্চা নয়, চিলড্রেন নয়, ছোটবেলা যখন স্কুলে ছিলাম তখনও সবাই আমাদের থেকে পারফরমেন্স চাইতো। অঙ্কে কত পেয়েছি, ম্যাথমেটিক্সে কত পেয়েছি, ফিজিক্সে কত পেয়েছি, হিস্ট্রিতে কত পেয়েছি, গুগলে কত পেয়েছি, কত ভালো গান জানি, কত ভালো ক্রিকেট খেলতে জানি। স্টুডেন্ট থাকাকালীন আমাদের থেকে এই জিনিসগুলো সবাই ডিমান্ড করতো। যখন আমরা অ্যাডাল্ট হয়ে গেলাম, অ্যাডাল্ট হয়ে যাওয়ার পর যখন আমরা কর্মসূত্রে চলে যাই, কর্মসূত্রে গিয়েও কিন্তু সবাই আমাদের কাছে কি চায়? পারফরমেন্স চায়। তুমি কত ভালো কাজ করছো, তুমি যদি ভালো কাজ করো তাহলে তোমাকে রাখা হবে, তুমি যদি ভালো কাজ না করো তোমাকে তাড়িয়ে দেওয়া, রাইট? তারপর যখন আমরা এল্ডারলি যখন চলে যাই, যখন আমরা বৃদ্ধ বয়সে চলে যাই, তখন কি হয়? তখনও কিন্তু আমাদেরকে একটা কম্পিটিশনের মধ্যে থাকতে হয়। তখন কম্পিটিশনে কি করতে হয়? মেমোরি কম্পিটিশন, সবকিছু ভুলে যাই আমরা আস্তে আস্তে, সেখানে নিজেকে টিকিয়ে রাখতে হয়। সকালে খেলাম, দুপুর পর্যন্ত ভুলে গেলাম যে সকালবেলা কি খেলাম। ঠিক আছে? পুরনো কোনো আত্মীয় পরিস্বজন এলো, ওকে চিনতে পারছি না। কেন হয় সেটা? বিকজ আস্তে আস্তে আমাদের ব্রেনের যে লিকুইডটা থাকে সেটা আস্তে আস্তে শুকিয়ে যায়, যার ফলে আমরা আমাদের মেমোরি আস্তে আস্তে ঝাপসা হতে থাকে, রাইট? তো এই সমস্যাগুলো আমাদের হয়ে থাকে। এবং বয়সের প্রত্যেকটা পর্যায়ে, আপনি চিলড্রেন থাকুন, আপনি অ্যাডাল্ট থাকুন, অথবা আপনি অ্যাডোলেসেন্টে চলে যান বা বার্ধক্যে চলে যান, প্রত্যেক জায়গায় কিন্তু আপনাকে আপনার মাথা দিয়ে কাজ করতে হবে, ব্রেনকে আপনাকে খাটাতেই হবে, রাইট? আজকালকার দিনে দেখুন, আগে কি হতো, 1990-তে কথা, 1990 সালের কথা বলছি, তখন কি হতো, একজন যদি গ্রাজুয়েট হয়ে যেত, গ্রাজুয়েট মানে 12 পাস করলাম, 12 পাস করার পর কলেজে গেলাম, কলেজ পাস করলেই গভর্নমেন্ট জব হয়ে যেত, গভর্নমেন্ট জব হয়ে যেত আরামসে। গভর্নমেন্ট হয়ে আরামসে বলবো না, বাট অল্প একটু হাত পা চালালেই গভর্নমেন্ট জব হয়ে যেত। কিন্তু আজকের দিনে দেখুন, 2020-তে, মানে আফটার 30 ইয়ার্স, 30 বছর পর একজন এমবিএ, এমবিএ মানে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, রাইট? সেই ক্ষেত্রে দাঁড়িয়েও একটা মানুষ ঠিক করে চাকরি পায় না, রাইট? ইন্ডিয়াতে প্রচুর এরকম এমবিএ বসে আছে, প্রচুর 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 এমবিএ বসে আছে। রিসেন্টলি আমরা একটা খুব ফেমাস, খুব ট্রেন্ডে চলছে, এমবিএ চায়ওয়ালা, ঠিক আছে না? এমবিএ চায়ওয়ালা, চা বিক্রি করে সে কোটিপতি হয়ে গেল। তাহলে ভাবুন সেই এমবিএ ডিগ্রিটার কি মানে রইলো? এই যে এত টাকা খরচা করে, এত ব্রেন লাগিয়ে, এত মস্তিষ্ক খাটিয়ে যে এমবিএ ডিগ্রিটা নিল, সেটা কি কাজে লাগলো? চা বিক্রি করতে তার এমবিএ ডিগ্রি লাগে না, অন্য 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 স্কিলস লাগে, এবং সেই স্কিলস খাটিয়ে সে চা বিক্রি করে আজকের দিনে কোটিপতি হয়ে গেছে। তো আজকের দিনে আপনারা বুঝতেই পারছেন, শুধুমাত্র ডিগ্রি নিয়ে বসে থাকলে হবে না, বড় বড় ডিগ্রি নিয়ে বসে থাকলে হবে না। আপনাদেরকে কি করতে হবে? আপনাদেরকে অন্যান্য স্কিলস ডেভেলপ করতে হবে, নতুন নতুন স্কিলস ডেভেলপ করতে হবে। কেন? বিকজ আমরা এরকম একটা যুগের দিকে এগোচ্ছি যেখানে মানুষদের সরিয়ে মেশিনদের বসানো হচ্ছে। আজকের দিনে দেখুন, বিভিন্ন জায়গায় আপনারা এটিএম মেশিন দেখতে পাবেন,
টাকা তোলার জন্য আগে কি করতে হতো? ব্যাংকে যেতে হতো, ব্যাংকে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হতো, সেখানে ক্যাশিয়ার থাকতো। আজকের দিনে ওখানে কি কোনো ক্যাশিয়ার দেখতে পাবেন না। কি করা হয়েছে? মেশিনারি ক্যাশিয়ার, মানে এটিএম বিভিন্ন বিভিন্ন আপনাদের অলিতে গলিতে বসিয়ে দেওয়া হয়েছে, ব্যাংকে যাওয়ার দরকার নেই। রাইট? আজকের দিনে পোস্ট বা লেটার বা চিঠি পাঠানোর জন্য আগে কি হতো? আগে পোস্টম্যান থাকতো। পোস্টম্যান আপনারা দেখতে পেতেন। আজকের দিনে দেখুন কোনো পোস্টম্যানকে দেখতে পান? পাবেন না। কেন? সেই জায়গায় ল্যাপটপ, ইমেল এগুলো চলে এসছে। ইমেল ছাড়ুন, হোয়াটসঅ্যাপ চলে এসছে, সবচেয়ে বড় পোস্টম্যান। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক এরা হচ্ছে আজকালকার দিনের পোস্টম্যান। আপনার যাকে যা বলার সেটা ওরা পৌঁছে দেবে। রাইট? তো কি হচ্ছে, আমরা এমন একটা জীবন দিকে যাচ্ছি যেখানে মানুষের প্রয়োজনীয়তা কমছে এবং মেশিনের প্রয়োজনীয়তা বেড়ে যাচ্ছে। কেন? বিকজ একই কাজ বারবার করার জন্য মানুষের দরকার নেই, একই কাজ বারবার করার জন্য মেশিন যথেষ্ট রয়েছে। রিপিটিটিভ কাজ যেগুলো রয়েছে, সেই রিপিটিটিভ কাজগুলোতে মানুষকে সরিয়ে সম্পূর্ণরূপে মেশিনদের বসানো হয়েছে। তাহলে মানুষ কি করবে? মানুষকে অন্যান্য স্কিল ডেভেলপ করতে হবে। স্কিলস লাইক হোয়াট? প্রবলেম সলভিং স্কিল। প্রবলেম সলভিং স্কিল, কোনো একটা রিয়েল লাইফ প্রবলেম এলো, সেটাকে কিভাবে আমি সলভ করবো, সেই স্কিলটা আপনাকে ডেভেলপ করতে হবে। ল্যাটারাল থিঙ্কিং। ল্যাটারাল থিঙ্কিং মানে আউট অফ দ্য বক্স থিঙ্কিং, যে 1 লক্ষ মানুষ একদিকে ভাবছে, আপনি অন্যভাবে ভাবছেন। রাইট? এরকম একটা আউট অফ দ্য বক্স থিঙ্কিং বা এরকম একটা থট প্রসেস আপনার কাছে বা এরকম একটা স্কিল আপনার মধ্যে ডেভেলপ করতে হবে। রাইট? ডিজিটাল লিটারেসি। এখন পেন পেপার সব আস্তে আস্তে হাওয়া যাচ্ছে, আপনাকে ডিজিটালি নিজেকে স্কিলফুল করতে হবে। আজকালকার দিনে দেখুন ডিজিটালি অনেক অনেক মানুষ, একটা সিম্পল উদাহরণ দিই, গৌরব তানেজা। গৌরব তানেজা কি করতেন? গৌরব তানেজা ফ্লাইং বিস্ট, ঠিক আছে, ফ্লাইং বিস্ট বলে একটা চ্যানেল রয়েছে ইউটিউবে, উনি পাইলট ছিলেন। তো ওনার প্রফেশন ছিল পাইলট। এবার কি করলেন, উনি আস্তে আস্তে উনি বডি বিল্ডিংও করতেন, জিম টিমও করতেন। তো উনি কোথায় চলে এলেন? ইউটিউবে চলে এলেন। ইউটিউবে আসার পর উনি বডি বিল্ডিং বা ফিটনেস নিয়ে আস্তে আস্তে ভিডিও বানানো শুরু করে দিলেন। মানে কি হলো, উনি নিজেকে ডিজিটালি ওখানে প্রেজেন্ট করা শুরু করলো। আস্তে আস্তে চ্যানেল গ্রো করলো, গ্রো করার পর আস্তে আস্তে উনি এখন আরেকটা চ্যানেল খুলে দিল, ব্লগিং চ্যানেল খুলে দিল। এবং ব্লগিং চ্যানেল খুলে দেওয়ার পর আজকের দিনে এরকম ভারতবর্ষে এরকম কোনো ইউটিউবার বা এরকম কোনো মানুষ নেই যারা গৌরব তানেজাকে চেনে না। আগে যখন ফ্লাইটে মানে যখন পাইলট ছিলেন অত বেশি কেউ জানতো না, ইউটিউবে আসার পর সবাই ওনাকে চিনে গেল। কেন? ডিজিটালি নিজেকে অ্যাক্টিভ করে দিল, ডিজিটালি নিজেকে আরো লিটারেসি করে দিল, ডিজিটাল ওয়ার্ল্ডকে কিভাবে ইউজ করতে হয় শিখে গেল, যার ফলে আজকের দিনে এত এত মানুষ ওনাকে জানছে। রাইট? তো এই এই কিছু কিছু জিনিস আমাদেরকে ডেভেলপ করতে হবে। রাইট? এবার ব্রেনের কথা বলছি আমরা এখানে। ব্রেনের যে হেলথ, ব্রেনের হেলথকে বলা হয় কগনিটিভ হেলথ। যেহেতু এটা ব্রেন নিয়ে কথা বলছি তার জন্য আমি একটু বেশি সময় নিচ্ছি এখানে। ব্রেনের যে হেলথ থাকে, যেমন আমাদের পেটের হেলথ, পেটের হেলথকে কি বলা হয়? ডাইজেস্টিভ হেলথ। রাইট? সিমিলারলি এরকম ব্রেনের হেলথকে বলা হয় কগনিটিভ হেলথ। যেরকম আমাদের হার্টের হেলথকে কি বলা হয়? কার্ডিওভাস্কুলার হেলথ। রাইট? সিমিলারলি আমাদের যে ব্রেনের হেলথ সেটাকে বলা হয় কগনিটিভ হেলথ। কগনিটিভ হেলথের কাজ কি? কগনিটিভ হেলথের কাজ হচ্ছে গিয়ে মেমোরি, মানে আমাদের স্মৃতিশক্তি, ঠিক আছে। তারপর জাজমেন্ট, কোনো জিনিসকে, কোনো জিনিস ঠিক কিনা ভুল, ঠিক আছে, কোনো জিনিসকে আমার এগোতে হবে না, আমি এগোবো না, ডিসিশন নেওয়ার যে কার্যকারিতা, সেটা করে থাকে আমাদের কগনিটিভ হেলথ। তারপর ল্যাঙ্গুয়েজ, আমরা যে ল্যাঙ্গুয়েজে কথা বলি বা যে ল্যাঙ্গুয়েজ বোঝার যে আমাদের ক্ষমতা, সেই জিনিসটাকে নিয়ন্ত্রণ করে আমাদের কগনিটিভ হেলথ। যেমন আমি এখন বাংলায় কথা বলছি, আপনারা বুঝতে পারছেন, কেন? আপনাদের কগনিটিভ হেলথ ভালো। এখন যদি আমি চাইনিজে কথা বলা শুরু করি, হয়তোবা আপনারা চাইনিজ অনেকবার শুনেছেন, কিন্তু আমি চাইনিজে কথা বললে আপনারা কিছু বুঝতে পারবেন। রাইট? কেন? বিকজ ওই জায়গায় আপনার কগনিটিভ হেলথ ভালো না। রাইট? তারপর অ্যাবিলিটি টু লার্ন, কোন জিনিস শেখার যে কর্মক্ষমতা, একটা নতুন জিনিসকে যে আপনারা শিখবেন, ঠিক আছে না, সেটা কন্ট্রোল করে আমাদের কগনিটিভ হেলথ। তো কগনিটিভ হেলথের মানে হচ্ছে গিয়ে স্মৃতিশক্তি, জাজমেন্ট, ল্যাঙ্গুয়েজ এন্ড অ্যাবিলিটি টু লার্ন। এই 4টে জিনিসের উপর আমাদের কগনিটিভ হেলথ ডিপেন্ড করে। তারপর আর কি কি রয়েছে? ডিসিশন মেকিং, যেটা আমি বললাম। গোল সেটিং, যেমন আমরা আমাদের বিজনেসের মধ্যে গোল সেট করি, তো গোল সেট করতেও কিন্তু অনেক রকমের চিন্তা ভাবনা করতে হয়। কালকে আমরা একটা খুব সুন্দর ক্যালকুলেশন করলাম, এত সুন্দর পাওয়ার অফ ওয়ান নিয়ে আমরা মানে খুব ভালোভাবে আমরা ক্যালকুলেশন গুলো বুঝলাম। এই যে ক্যালকুলেশন গুলো বোঝা, ক্যালকুলেশন গুলো করা, এগুলোই হচ্ছে আমাদের কগনিটিভ হেলথ। আমাদের কগনিটিভ হেলথ যদি ভালো থাকে তাহলে আমরা এই জিনিসগুলো করতে পারবো, প্ল্যানিং করতে পারবো। আমাদের কগনিটিভ হেলথ যদি ভালো না থাকে, এগুলো আমরা করতে পারবো না। এবং কগনিটিভ হেলথ
কেন দরকার? স্টেইং শার্প, শার্প থাকার জন্য এবং একটা অ্যাডভান্সড এজের জন্য, যে এজের দিকে আমরা এগোচ্ছি সেই এজের জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে। ওই মান্ধাতার আমলের সেই বুদ্ধি নিয়ে চললে কাজ হবে না। যেমন আজকের দিনে আমার দেখবেন অনেক ঠাকুমার দাদুরা রয়েছে, ওরা এটিএম কি জানেই না, ওরা এটিএম কি জিনিস জানেই না, এবং ওরা বিশ্বাসও করে না যে এটিএম বলেও একটা জিনিস হয়, একটা কার্ড থেকেও টাকা বেরোতে পারে। আমরা দেখুন, আমরা এটিএম ইউজ করি না, আমরা তো মোবাইল দিয়ে সবকিছু করি, গুগল পে রয়েছে, জিপে রয়েছে, ওগুলো ওগুলো থেকে আমাদের টাকা ট্রান্সফার হয়ে যায়। সেটাকে যদি আপনি ওদেরকে দেখান, ওরা বলবে কি ভুলভাল আমাকে দেখাচ্ছ। তো ওরা কি, ওরা সেই মান্ধাতার আমলে রয়ে গেছে, ওরা এই যুগের সাথে এখন তাল মিলিয়ে চলতে পারবে না। সো যে যুগের দিকে আমরা এগোচ্ছি সেই যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের কগনিটিভ হেলথকে ভালো রাখতে হবে এবং এটাকে আরো বেশি কি করতে হবে, গ্রো করতে হবে। এইবার কগনিটিভ হেলথকে গ্রো করার জন্য ভেস্টিজ আমাদের জন্য কি করছে? কগনিটিভ হেলথকে গ্রো করার জন্য ভেস্টিজ আমাদের জন্য নিয়ে এসেছে যে ভেস্টিজ প্রাইম মেটা মাইন্ড, রাইট? এই প্রোডাক্টটার নাম হচ্ছে মেটা মাইন্ড, ইটস আ ভেজিটেরিয়ান প্রোডাক্ট। এই মেটা মাইন্ডের মধ্যে কি রয়েছে? এই মেটা মাইন্ডের মধ্যে রয়েছে ফসফোলিপিড 167 mg, রাইট? ফসফোলিপিড 167 mg, এবং এটার মধ্যে বেসিক যে কম্পোনেন্ট, সে বেসিক কম্পোনেন্টটা হচ্ছে গিয়ে ফসফ্যাটিডাইলসিরিন। খুব কঠিন নাম, আমি উচ্চারণ করতে হয়তো বা ভুল করেছি, ফসফ্যাটিডাইলসিরিন। ঠিক আছে, আপনারাও উচ্চারণ করে দেখবেন, একবারে উচ্চারণ করতে পারবেন না, একটু এদিক সেদিক হবে, রাইট? সো ইটস আ সায়েন্টিফিক নেম। তো এটার কাম কি? এটার কাম আমি বলছি, তার আগে বলে নিই যে এটার সাথে সাথে আর কি থাকে। এটার সাথে 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 থাকে ফেরিক স্যাকারাইড। ফেরিক স্যাকারাইড এখানে থাকে 42.5 mg, মানে 42.5 mg, এন্ড এটা ইকুইভ্যালেন্ট টু কত? 17 mg আয়রন। আমাদের ব্রেনের বিকাশের জন্য বলা হয় যে আয়রন খুবই দরকার। দেখবেন আমাদের গুরুজনরা বা আমাদের যে বাবা মারা থাকতো বা দাদু দিদা থাকতো, ওরা আমাদের বলতো ব্রাহ্মী শাক খেতে। ঠিক আছে, বুদ্ধি বাড়াতে হলে, স্মৃতিশক্তি বাড়াতে হলে ব্রাহ্মী শাক খাও। ব্রাহ্মী শাকটা কি? ব্রাহ্মী শাক হচ্ছে গিয়ে স্পিনাচ, যেটাকে আমরা বলি। স্পিনাচের মধ্যে কি থাকে? স্পিনাচের মধ্যে থাকে প্রচুর পরিমাণে আয়রন। ঠিক আছে, তার মানে হচ্ছে গিয়ে ওই ব্রাহ্মী শাকের কোনো ফ্যাক্টর নাই সেখানে। আপনি যত পরিমাণ আয়রন কন্টেন্ট দিতে পারবেন আপনার ব্রেনে, ততই আপনার ব্রেন শার্প থাকবে, মানে ততই আপনার ব্রেনের কগনিটিভ হেলথ ভালো থাকবে, রাইট? তো মেটামাইন্ডের মধ্যে দুটো জিনিস পাওয়া যাচ্ছে, ফেরিক স্যাকারাইড, যেখানে আমরা যথেষ্ট পরিমাণে, যতটা আমাদের আয়রন দরকার ততটা পরিমাণ আয়রন আমরা এখানে প্রোভাইড করতে পারছি আমাদের ব্রেনকে। তার সাথে সাথে রয়েছে ফসফ্যাটিডাইলসিরিন। ঠিক আছে, এটা রয়েছে 100 mg, যেটা আমাদের ব্রেনের জন্য অত্যাবশ্যক। এবার এগুলোর ফাংশন কি, মেটামাইন্ডকে আমরা কেন নেব? রিজন ওয়ান হচ্ছে কি, এই যে ফসফ্যাটিডাইলসিরিন বা পিএস, এটা কি করে? এটা সেল টু সেল কমিউনিকেশন করে। আমাদের ব্রেনের মধ্যে, এই ছবিটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের সেল থাকে, ব্রেন সেলস থাকে, রাইট? ব্রেন সেলস থাকে। ব্রেন সেলস গুলোর নাম কি? অ্যাক্সন, ডেনড্রন, নিউরন। এগুলো আমরা বায়োলজিতে পড়েছিলাম, রাইট? যখন আমরা স্কুলে ছিলাম তখন এগুলো পড়েছিলাম, অ্যাক্সন, ডেনড্রন, নিউরন। ওগুলো আমরা ছবিও এঁকেছি, এক্সাম হলে গিয়ে ছবিও এঁকেছি, রাইট? তো আমাদের ব্রেনের মধ্যে কি হয়, একটা সেল থেকে আরেকটা সেলে সিগন্যাল, ঠিক আছে না, বা বার্তা বলুন, ঠিক আছে, সেগুলো প্রবাহিত হয়। তো একটা সেল থেকে আরেকটা সেলে যে আপনার ইনফরমেশন বা সিগন্যাল যে প্রবাহিত হবে, সেটার যে কমিউনিকেশনটা, সেই কমিউনিকেশনটাকে আরো ভালোভাবে তৈরি করতে সাহায্য করে আমাদের এই ফসফ্যাটিডাইলসিরিন, এই বস্তুটা। হ্যাঁ, অ্যাক্সন টু অ্যাক্সন, নিউরন টু নিউরন যে সেল কমিউনিকেশন থাকে সেটাকে আরো ভালো করতে সাহায্য করে। তার মানে ধরে নিন যে একটা জিনিস ভাবতে যদি আপনার বা একটা ক্যালকুলেশন করতে যদি আপনার ধরে নিন যে 10 মিনিট সময় লাগে, এই ফসফ্যাটিডাইলসিরিন ইউজ করার পর সেই ক্যালকুলেশনটা হতে পারে আপনি 4 থেকে 5 মিনিটের মধ্যে করে দেবেন। কেন? বিকজ তখন আপনার রেসপন্স খুব বেড়ে যাবে, সেল টু সেল কমিউনিকেশন অনেক বেশি বেড়ে যাবে, আপনার ক্যালকুলেশন বা আপনার যে মনোযোগ বা কনসেন্ট্রেশন পাওয়ার আছে সেটা অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট রিজন। দ্বিতীয় রিজন কি? হেল্পস ইন এনহ্যান্সিং কনসেন্ট্রেশন, যেটা আমি বললাম যে কনসেন্ট্রেশন বাড়াতে সাহায্য করবে। তৃতীয় রিজন মেটামাইন্ড নেওয়ার, ইট হেল্পস ইমপ্রুভিং মেমোরি। আপনার যে স্মৃতি শক্তি রয়েছে, এই স্মৃতি শক্তিটাকে বাড়াতে, স্মৃতি শক্তি যদি ঠিকঠাক না থাকে তাহলে কিরকম কি সমস্যা হতে পারে? কিছু কিছু রোগ রয়েছে, যেমন পার্কিনসন ডিজিজ হয়, তারপর আরো অনেক রকমের মস্তিষ্কজনিত বা মেমোরি স্মৃতিশক্তিজনিত ডিজিজ হয়, ঠিক এখন নামটা মনে পড়ছে না আমার। রেট্রোগেট অ্যামনেসিয়া, রাইট? রেট্রোগেট অ্যামনেসিয়া এরকম রোগ হয়ে থাকে, এবং শুধুমাত্র সেটা বয়স্কদের নয়, এটা নর্মাল বা আমাদের বয়সের বা যারা
অ্যাডাল্ট ওদের মধ্যে এই প্রবলেমটা হতে দেখা গেছে, রেট্রোগ্রেড অ্যামনেসিয়া। রেট্রোগ্রেড অ্যামনেসিয়া কি? রেট্রোগ্রেড অ্যামনেসিয়া হচ্ছে গিয়ে আপনি নিজেই ভুলে যাবেন। হঠাৎ করে সকালবেলা উঠে আপনি নিজেকে চিনতে পারবেন না, আপনার চারিপাশে মানুষগুলোকে চিনতে পারবেন না, আপনি আপনার মেমোরি পুরো ব্লক হয়ে যাবে। তো খুবই খারাপ রোগ, একটা খুবই বাজে রোগ। তো এই রোগগুলো যেন না হয় সেখান থেকে আমাদের বাঁচাতে হেল্প করবে এই মেটামাইন্ড। তারপর 4 নম্বর কি করবে? 4 নম্বর পয়েন্ট কি? 4 নম্বর পয়েন্ট হচ্ছে কি অ্যাটেনশন স্প্যান। আপনার মনোযোগ দেওয়ার যে অ্যাটেনশন স্প্যান সেটা বাড়িয়ে দেবে। যেটা কিছুক্ষণ আগে বললাম যে আমাদের অ্যাটেনশন স্প্যান দিন দিন কমে যাচ্ছে, সেই অ্যাটেনশন স্প্যানটাকে বাড়াতে সাহায্য করবে। এবং একটা জিনিস দেখবেন, সোশ্যাল মিডিয়া, এই যে টিকটক বলুন বা ফেসবুক বলুন বা যত রকমের ইনস্টা বলুন, ঠিক আছে, এগুলো যারা বেশি ইউজ করে দেখা গেছে যে ওদের অ্যাটেনশন স্প্যান অনেক কমে যায়। কেন কমে যায়? বিকজ হাতে মোবাইলটা নিয়েই আমরা একটা জিনিসের উপর ফোকাস থাকি না, কন্টিনিউয়াসলি একের পর এক ছবি দেখতে থাকি, একের পর এক পোস্ট করতে থাকি। তো সুতরাং একটা জিনিসের উপর আমাদের ফোকাস তত বেশি থাকেই না, বিকজ ওখানে আমরা অনেক রকমের অনেক ভ্যারাইটির অপশন খুঁজে পাই, রাইট? তো এটা দেখা গেছে যে যারা ইনস্টা বা টিকটক বগেরা এই জিনিসগুলো যারা ইউজ করে থাকে বেশি, ওদের অ্যাটেনশন স্প্যান অনেক কমে যায়। তো এটা কিন্তু ভালো জিনিস নয়। তো তারও অনেক কিছু কারণ রয়েছে যার জন্য টিকটক কিছুদিন আগে ব্যান হয়ে গেছিল। এনিওয়েজ, তো এটা কি করবে? এটা আপনার এই মেটামেন্ট আপনার অ্যাটেনশন স্প্যান বাড়িয়ে দেবে, আপনার মনোযোগ বাড়িয়ে দেবে। তারপর লার্নিং স্কিল বাড়িয়ে দেবে। মেটামেন্ট খাওয়ার পর আপনার লার্নিং স্কিল বেড়ে যাবে। কোনো জিনিস শিখতে যদি আপনার অসুবিধা হয়, যেমন এখন আপনারা বসে সবকিছু শিখছেন, রাইট, মেটামেন্ট আপনারা খাবেন, মেটামেন্ট খাওয়ার পর আপনারা নিজেই অনুভব করতে পারবেন। আমি যখন মেটামেন্ট খাওয়া শুরু করেছিলাম, আমি মেটামেন্ট খেতে খুব স্বাদ। মেটামেন্ট আপনার চকলেট এবং অরেঞ্জ ফ্লেভারে আসে, এটা চিউয়েবল ট্যাবলেটের মতো। তো এতটা স্বাদ ছিল, এতটা ভালো ছিল, আমি 3-4টে ট্যাবলেট একসাথে খেয়ে নিয়েছিলাম, এবং বিলিভ মি ওই রাতে আমার ঘুমই আসেনি। আমার ব্রেন এত মানে এত এনার্জি চলে গেছিল আমার ব্রেনে, এত মনোযোগ অ্যাটেনশন স্প্যান এত বেশি বেড়ে গেছিল, ওই রাতে আমি ঘুমাতেই পারিনি। সকাল 8টায় গিয়ে তখন আমার ঘুম ধরলো, রাইট? তো এটা আমি একটা ভুল করেছিলাম। 3-4টা এই ট্যাবলেট খাওয়া দরকার নেই, একটা ক্যাপসুল একটা ট্যাবলেট খেলেই আপনারা আস্তে 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 ডিফারেন্সটা বুঝতে পারবেন যে আপনাদের মনোযোগ এবং এই জিনিসগুলো বেড়ে গেছে। তারপর হেল্পস ইন ইমপ্রুভিং এক্সিকিউটিভ ফাংশন। এক্সিকিউটিভ ফাংশন কি? এক্সিকিউটিভ ফাংশন মানে হচ্ছে গিয়ে মেমোরি, কনসেপ্ট ফরমেশন, ফোকাস, অ্যাটেনশন, এইগুলোকে বাড়িয়ে দেবে। তো এইগুলো বাড়ালে কি হবে? আপনারা যেখানে কাজ করতে যাচ্ছেন, কর্পোরেট লেভেলে যদি কাজ করতে যান, জব করেন বা বিজনেস করেন বা যে কোনো কাজই করেন না কেন, সেখানে আপনারা ভালো করে পারফর্ম করতে পারবেন। তারপর 7 নম্বর রিজন হচ্ছে কি এফডিএ গ্রাস স্ট্যাটাস ফর্মুলা, রাইট? এফডিএ গ্রাস এমন একটা সার্টিফিকেশন, সেটা সবাই পায় না, সব প্রোডাক্টকে দেওয়া হয় না। এটার নাম হচ্ছে গিয়ে জেনারেলি রেকগনাইজড এজ সেফ, ঠিক আছে? গ্রাস কি? গ্রাস হচ্ছে গিয়ে জেনারেলি রেকগনাইজড এজ সেফ, ঠিক আছে? এটা একটা সার্টিফিকেশন হয় এফডিএ এর তরফ থেকে। তো এই প্রোডাক্টটাকে এই এফডিএ এই গ্রাস স্ট্যাটাসটা দিয়ে রেখেছে। তো এই ফসফ্যাটি ডাইলসিরিন যে জিনিসটা, সেটা যদি আপনার শরীরে যায় ফ্রম ভেস্টিজ মেটামাইন্ড, তো আপনার শরীরে কোনো ক্ষতি সাধন হবে না, ঠিক আছে? না আপনাদের মাথা নষ্ট হবে না, উল্টো আপনাদের মাথার বা আপনার ব্রেনের স্বাস্থ্য ভালো থাকবে। তারপর সাইন্টিফিক্যালি প্রুভেন ফর্মুলা, ঠিক আছে? এরকম এই ফসফ্যাটি ডাইলসিরিনের উপর অনেক রকমের অনেক সাইন্টিফিক রিসার্চ করা গেছে, এবং বিগত 15-20 বছর ধরে অনেক রকমের ট্রায়াল চালিয়ে 50-এরও বেশি প্রুভেন ক্লিনিক্যাল টেস্ট রয়েছে, যেখান থেকে প্রমাণিত হয় যে এই ফসফ্যাটি ডাইলসিরিন এটা আমাদের শরীরে গেলে আমাদের কগনিটিভ হেলথ প্রচন্ড পরিমাণে ইনক্রিজ হয়ে যায়। তারপর ডাবল প্রোটেকশন প্যাকেজিং, রাইট? এখানে মেটামাইন্ড আপনার ডাবল ক্যাপ বটল প্রোটেকশনে আসে ফ্রম ভেস্টিজ, এন্ড সেখান থেকে হয় কি, সেখান থেকে এই বস্তুটা কন্টামিনেটেড হওয়ার সম্ভাবনা একদম জিরো হয়ে যায়। এটা ছিল 9 নম্বর রিজন। 10 নম্বর রিজন কি? 10 নম্বর রিজন হচ্ছে গিয়ে ভেস্টিজের ট্রাস্ট, রাইট? 16 থেকে 17 বছর ধরে ভেস্টিজ কোম্পানি আমাদেরকে অনেক কিছু দিয়ে এসছে। তো সেই সততা থেকে, সেই ট্রাস্ট থেকে আপনারা আরামসে এই ফসফেটি ডাইলসিন বা মেটামাইন্ড আপনারা নিতে পারেন। কিভাবে নেবেন? এটা বাচ্চাদের থেকে শুরু করে প্রত্যেকে খেতে পারবে, এখানে কোনো এজ লিমিট নেই, ঠিক আছে? বিশেষ করে বাচ্চাদের তো খুবই দরকার, বিকজ বাচ্চাদের পড়াশোনা করার স্টুডেন্ট যারা থাকে, কলেজে যারা থাকে, ওদেরকে তো ডেফিনেটলি নেওয়া উচিত। এখান থেকে ওরা ওদের কনসেন্ট্রেশন বাড়বে, কগনিটিভ হেলথ বাড়বে। তার পাশাপাশি যারা এন্ট্রান্স এক্সামের জন্য বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছে, ওদেরকে আপনারা এই জিনিসটা রেকমেন্ড করতে পারেন, রাইট? সো দিস ওয়াজ অল অ্যাবাউট মেটামাইন্ড। খুবই দুর্ধর্ষ একটা প্রোডাক্ট। আমি 1 মাস ছাড়া ছাড়া রেগুলারলি নিই, প্রত্যেক মাসে তো নিই না, বাট
মাসে 1 মাস ছাড়া 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 আমি এটা নিতে থাকি। সো নেক্সট প্রোডাক্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ভেস্টিজ প্রাইম ক্রিল অয়েল। এবারে ক্রিল অয়েলটা কি? ক্রিল অয়েলের আগে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের যে বডি, ঠিক আছে, এই বডিটা হচ্ছে গিয়ে 70% মেড অফ ওয়াটার, 70% জল দিয়ে তৈরি। এবার আপনারা দেখবেন যে জলের মধ্যে যদি আপনারা তেল ঢেলে দেন বা অয়েল যদি ঢেলে দেন তাহলে কি হবে, তেলে জলে কখনো মিলবে না, বিকজ জলের ঘনত্ব আলাদা, তেলের ঘনত্ব আলাদা, ঠিক আছে। জলের মধ্যে তেল ঢেলে দিলে তেলটা উপরে ভাসতে থাকে, তার মানে জলের মধ্যে তেলটা মেশ খায় না। সিমিলারলি আমাদের যে শরীর যেটা 70% ওয়াটার দিয়ে তৈরি, জল দিয়ে তৈরি, এই 70% ওয়াটারি বডির মধ্যে আমরা প্রত্যেকদিন কি দিচ্ছি? সর্ষের তেল, ঠিক আছে, বাজারের ওই পচা তেল, এগরোল খেতে গিয়ে ওই 50 টাকা 60 টাকা 70 টাকা দামের তেল, এসব বাজে বাজে তেলগুলো আমরা প্রত্যেকদিন শরীরের মধ্যে দিচ্ছি। তাহলে ভাবুন এই তেলগুলো শরীরের মধ্যে গিয়ে কি অ্যাবজর্ব হচ্ছে শরীরে? একদমই অ্যাবজর্ব হচ্ছে না, ঠিক আছে। এই তেলগুলো, এই ট্রান্স ফ্যাট গুলো শরীরে গিয়ে জমে যাচ্ছে, যেগুলো বেরোনো সেগুলো তো শরীর বের করে দিচ্ছে, আর যেগুলো শরীর বার করতে পারছে না ওগুলো শরীরের মধ্যে থেকে থেকে আমরা ফ্যাটি হয়ে যাচ্ছি, আমাদের ওজন বেড়ে যাচ্ছে, এবং আস্তে আস্তে আমাদের যে ভাইটাল অর্গান গুলো রয়েছে, স্পেসিফিক্যালি হার্ট এন্ড লিভার, এই দুটো অর্গানকে এই ট্রান্স ফ্যাট গুলো আস্তে 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 ড্যামেজ করে দেয়, রাইট। সো এইবার এই যে হার্ট বলুন বা ব্রেন বলুন বা লিভার বলুন, ঠিক আছে, এই তিনটে অর্গান এমন অর্গান যেগুলো কন্টিনিউয়াসলি কাজ করছে। হার্ট কন্টিনিউয়াসলি কাজ করছে, ব্রেন কন্টিনিউয়াসলি কাজ করছে, লিভার কন্টিনিউয়াসলি কাজ করছে। এরা যদি 1 সেকেন্ডের জন্য বা 1 মিনিটের জন্য যদি রেস্ট নিয়ে নেয় তাহলে কিন্তু সে মানুষটা মরে যাবে, রাইট। তো যেহেতু এরা রেস্টলেসলি কাজ করছে এই তিনটে অর্গান, তো এদেরকেও আমাদেরকে খাবার দিতে হয়। ব্রেনকেও আপনাকে খাবার দিতে হবে, হার্টকেও আপনাকে খাবার দিতে হবে, লিভারকেও আপনাকে খাবার দিতে হবে। সো এই ব্রেন, হার্ট এবং লিভারের খাবার কি? খাবার হচ্ছে গিয়ে হেলদি ফ্যাট, ঠিক আছে, হেলদি ফ্যাট। এবার আপনারা বলতে পারেন স্যার এটাও তো তাহলে ক্রিল অয়েল, আপনি কিছুক্ষণ আগে বললেন যে অয়েল তো আমাদের শরীরের জন্য ভালো নয়, তাহলে এটা তো ক্রিল অয়েল। অয়েল, এটাকে বলা হয় ক্রিল অয়েল, বাট এই ক্রিল অয়েল থেকে আমরা যে জিনিসটা পেয়ে থাকি সেটা হচ্ছে হেলদি ফ্যাট। হেলদি ফ্যাট মানে কি? হেলদি ফ্যাট মানে হচ্ছে কি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 9, ওমেগা 7, এগুলো হচ্ছে কি হেলদি ফ্যাট। আমাদের শরীরে তেলের দরকার নেই, ট্রান্স ফ্যাটের দরকার নেই, আমাদের শরীরে হেলদি ফ্যাটের দরকার, এবং সেই হেলদি ফ্যাটটাকে এই হেলদি ফ্যাটটা আমরা পেয়ে থাকি ক্রিল অয়েল থেকে। এই ক্রিল জিনিসটা কি? ক্রিল জিনিসটা হচ্ছে কি একটা চিংড়ি প্রজাতির একটা মাছ, বলবো না, এটা একটা পোকার মতো, ঠিক আছে। এই ক্রিলটা পাওয়া যায় আপনার অ্যান্টার্কটিক মহাদেশে, ঠিক আছে। যে অ্যান্টার্কটিকা মহাদেশ, সরি মহাসাগর, মহাদেশ কি বলছি, মহাসাগর, যে অ্যান্টার্কটিক মহাসাগর রয়েছে, সেই অ্যান্টার্কটিক মহাসাগরের যে ফ্রেশ ক্রিল থাকে, সেই ফ্রেশ ক্রিল থেকে এই ক্রিল অয়েলটাকে এক্সট্রাক্ট করা হয়। এক্সট্রাক্ট করার কারণ কি? এক্সট্রাক্ট করার কারণ হচ্ছে কি, যেটা আমি আপনাকে বললাম, যে এটার মধ্যে আমাদের ব্রেনের খাবার, আমাদের হার্টের খাবার এবং আমাদের লিভারের খাবার, দ্যাট ইজ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এখানে পাওয়া যায়, ঠিক আছে। এবার ফ্যাটি অ্যাসিড মধ্যে ওমেগা 3ও আছে, ওমেগা 6ও আছে। ALA, আলফা লিনোলেনিক অ্যাসিড, রাইট। এই আলফা লিনোলেনিক অ্যাসিড আমরা এখান থেকে পেয়ে থাকি। আপনারা হয়তোবা দেখেছেন হরলিক্সের যখন অ্যাড হয়, ঠিক আছে, হরলিক্সের যখন অ্যাড হয় তখন টিভির মধ্যে অ্যাড আসে যে हॉर्लिक्स में आपको मिलेगा DHA एंड EPA। ये DHA एंड EPA जो है ये दिमाग के विकास के लिए बहुत ज्यादा जरूरी है। हॉर्लिक्स এর মধ্যে দেখা যায়, দেখবেন আপনারা। আগে, এখন তো অ্যাড আসে না, আগে যখন আসতো তখন আগের অ্যাড গুলো খুলে দেখবেন, ওখানে EPA এবং DHA বলে একটা টার্ম ওরা ইউজ করতো। তাহলে EPA এবং DHA টা কি? এই EPA এবং DHA হচ্ছে গিয়ে ইকোসা হেক্সানোইক অ্যাসিড, EPA, সরি, DHA ডিকোসা হেক্সানোইক অ্যাসিড এন্ড EPA হচ্ছে কি ইকোসা পেন্টানোইক অ্যাসিড, ঠিক আছে। এগুলো কি? এগুলো হচ্ছে কি আমাদের ডাইরেক্টলি বলতে পারেন ব্রেনের খাবার। কিছুক্ষণ আগে যেরকম আমি মেটামেটের কথা বললাম, এখানে হচ্ছে কি ক্রিল অয়েলের মধ্যে এই যে EPA এবং DHA রয়েছে, সেটা আমাদের ব্রেনের খাবার। সো এই EPA এবং DHA কি করবে? আলটিমেটলি মেটামাইন যা করছিল এক্স্যাক্টলি অলমোস্ট এই EPA এবং DHA সেম কাজটাই করবে, আপনার মেমরি বাড়াবে, ঠিক আছে, আপনার কনসেন্ট্রেশন বাড়াবে, ঠিক আছে, এবং আপনার ব্রেনের মধ্যে যতটা ফ্যাট দরকার, ঠিক আছে, কোনোটা মানুষের ব্রেনকে যদি ওর স্কাল থেকে যদি বার করে এনে যদি ব্রেনটাকে যদি আপনারা এরকম করে নিংড়ে দেন, তাহলে দেখবেন ওই ব্রেন থেকে চটচটে এবং খুব লালা রসের মতো খুব চটচটে চটচটে একটা তরল বেরোচ্ছে।
এই তরলটার কিছুই নয়, এই তরলটা হচ্ছে ফ্যাট, হেলদি ফ্যাট, রাইট? তো আমাদের ব্রেন কি চায়? হেলদি ফ্যাট চায়। এই হেলদি ফ্যাট আমাদেরকেই দিচ্ছে krill অয়েল। সো krill অয়েলকে অ্যাকসেপ্ট করার বা krill অয়েলকে ইনটেক করার প্রথম রিজনটা কি? যেটা বললাম, krill অয়েল সোর্স অফ ইপিএ এন্ড ডিএইচএ। ইপিএ হচ্ছে ইকোসা প্যান্টানোইক অ্যাসিড আর ডিএইচএ ইকোসা হেক্সানোইক অ্যাসিড, এবং এটার মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডেরই এটা একটা প্রকারভেদ বলতে পারেন। এটা আপনার ব্রেনকে বা ব্রেনের বিকাশ করাতে সাহায্য করবে। দ্বিতীয় রিজন, আচ্ছা, এবার আমরা অনেক সময় বাজার থেকে যারা একটু হেলথ কনসিয়াস, ওরা ফিশ অয়েল ব্যবহার করে থাকে, ঠিক আছে, কড লিভার অয়েল বা ফিশ অয়েল ব্যবহার করে থাকে। তো এই krill অয়েল যেটা রয়েছে, এটা ফিশ অয়েল থেকে অনেক 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 বেশি কার্যকরী, রাইট? এবং ফিশ অয়েলের মধ্যে যেটা থাকে, ফিশ অয়েলের মধ্যে কি থাকে? ট্রাইগ্লিসারাইড থাকে। ট্রাইগ্লিসারাইড এমন একটা জিনিস যেটা আমাদের শরীরে সহজে অ্যাবজর্ব হতে চায় না, রাইট? ট্রাইগ্লিসারাইড আমাদের শরীরে সহজে অ্যাবজর্ব হতে চায় না, কিন্তু এই যে krill অয়েল রয়েছে, এই krill অয়েল ট্রাইগ্লিসারাইড ফর্মে থাকে না, এটা থাকে আপনার ফসফোলিপিড ফর্মে, ঠিক আছে? এবং এই ফসফোলিপিড ফর্মে থাকার ফলে কি হয়, আমাদের যে কোষগুলো রয়েছে, সেই কোষগুলো ইজিলি এই ফসফোলিপিড ফর্মটাকে অ্যাবজর্ব করতে পারে, রাইট? তো আপনি যদি ফিশ অয়েল নেন, তাহলে সেটা আপনার শরীরে সহজে অ্যাবজর্ব হতে চাইবে না। সেই জায়গায় যদি আপনি krill অয়েল নিয়ে নিন, তাহলে সেটা আরামসে অ্যাবজর্ব হয়ে যাবে। এবং যেটা আমি বলেছিলাম যে জলের মধ্যে তেল ঢেলে দিলে কি হয়? তেল মেশে না। আপনি krill অয়েল নিয়ে সেটাকে ফুটো করে জলের মধ্যে দিয়ে দেবেন, দেখবেন সেটা জলের উপর ভাসবে না, সেটা জলের সাথে পুরোপুরি মিশে যাবে, রাইট? এবং যেহেতু আমাদের শরীরও জল দিয়ে তৈরি, 70% জল দিয়ে তৈরি, ওয়াটার দিয়ে তৈরি, তো আমাদের শরীরের মধ্যে এই krill অয়েলটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। তারপর 3 নম্বর রিজন, krill অয়েলের মধ্যে রয়েছে পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, রাইট? এই অ্যান্টিঅক্সিডেন্টের নাম কি? অ্যাস্টাক্সান্থিন। পৃথিবীতে যত রকমের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট কি? অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে কি এমন জিনিস যেটা আপনার শরীরে ক্যান্সার সেল উৎপন্ন হতে দেবে না, ফ্রি র্যাডিক্যাল ড্যামেজ হতে দেবে না, বা অক্সিডেটিভ ড্যামেজ হতে দেবে না, রাইট? তো এদের মধ্যে অ্যাস্টাক্সান্থিন এমন একটা পোটেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট থেকে অনেক বেশি কার্যকরী এবং অনেক বেশি শক্তিশালী। তো krill অয়েল নেওয়া যদি আপনারা শুরু করেন, তাহলে আপনাদের শরীরে ক্যান্সার সেল উৎপন্ন হওয়ার সম্ভাবনা অলমোস্ট 100% শেষ হয়ে যাবে, রাইট? তারপর 4 নম্বর পয়েন্ট, krill অয়েল এন্ড ইটস টার্গেটেড ডেলিভারি। krill অয়েল কি করে? krill অয়েল ব্রেন, হার্ট, লিভার, যেটা কিছুক্ষণ আমি বললাম, ব্রেন, হার্ট এবং লিভারকে ডাইরেক্টলি ওমেগা 3 কি করে থাকে? প্রবাহিত করে থাকে বা সঞ্চালিত করে থাকে, বা কি বলবো, যোগান দিয়ে থাকে, বাংলা বলে যোগান দেওয়া, ঠিক আছে? এটা কি করবে? ডাইরেক্টলি আপনার ব্রেনে, আপনার লিভারে এবং আপনার হার্টে এই krill অয়েলটাকে কি করবে, বা ওমেগা 3টাকে ডাইরেক্টলি পৌঁছানোর ব্যবস্থা করে দেবে, একদম টার্গেটেড ডেলিভারি দেবে, আলতু ফালতু জায়গায় সেটা ডেলিভার করবে না, ঠিক আছে? যেমন কি হয়, বিভিন্ন ডেলিভারি যে কোম্পানি রয়েছে, অনেক সময় ভুলভাল ডেলিভারি করে দেয়, কিন্তু যে জেনুইন ডেলিভারি কোম্পানিগুলো রয়েছে, এক্স্যাক্টলি আপনার বাড়ির সামনে এসে আপনাকে জিনিসটা দিয়ে দেবে। এক্স্যাক্টলি এই krill অয়েলটাও সেটাই করে, ঠিক আছে? আপনার ব্রেনে, লিভার এবং হার্টে যত পরিমাণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের দরকার, এক্স্যাক্টলি সেই পরিমাণ ফ্যাটি অ্যাসিড সঠিক সময় এবং সঠিক জায়গায় ডেলিভারি করে দেয়। 5 নম্বর রিজন, গুড ফর হার্ট, যেটা আমি বললাম, এই krill অয়েল খেলে কি হবে? আপনার শরীরে ব্যাড কোলেস্টেরল যেটা রয়েছে, সেই ব্যাড কোলেস্টেরলটাকে কমাতে সাহায্য করবে, গুড কোলেস্টেরলকে বাড়াতে সাহায্য করবে। এবার গুড কোলেস্টেরল যদি বাড়ে, তাহলে কি হবে? আপনার হার্টে স্ট্রোক হওয়ার বা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। তো যাদের যাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা রয়েছে, বা যাদের হার্ট কমজোর, অথবা যাদের হয়ে গেছে অলরেডি একবার হার্ট অ্যাটাক, এবং যে সুস্থ মানুষরা যারা ভবিষ্যতে নিজের হার্টটাকে সুস্থ রাখতে চায়, নিজের শরীরের ভেতর হার্ট অ্যাটাক হওয়াতে দিতে চায় না, ওদেরকে ডেফিনেটলি krill অয়েল রেকমেন্ড করবেন। তারপর গুড ফর জয়েন্টস, ঠিক আছে? যেহেতু এটা একটা লুব্রিকেন্ট, যেহেতু এটা একটা অয়েল, একটা ফ্যাটি অ্যাসিড, তো এইটা কি করে? আমাদের যে জয়েন্ট গুলো রয়েছে, সেই জয়েন্ট গুলোর মধ্যে লুব্রিকেশন দিতে সাহায্য করে, রাইট? তো লুব্রিকেশনের জন্য আমাদের কাছে একটা প্রোডাক্ট রয়েছে হাঁটুর ইয়ের জন্য, যেটা নাম হচ্ছে গ্লুকোজামাইন। কিন্তু যারা সুগার পেশেন্ট, ওরা গ্লুকোজামাইন খেতে পারবে না, সেখান থেকে ওদের সুগার একটু এলিভেট হতে পারে, সেই জায়গায় আপনারা গ্লুকোজামাইনের জায়গায় এই krill অয়েলটা ওদেরকে দিতে পারেন, যাদের সুগার রয়েছে। তারপর গুড ফর স্পোর্টস পারফরমেন্স, এটা খেলে কি হবে? আপনার ডেইলি অ্যাক্টিভিটি, যেহেতু আপনার হার্ট ভালো থাকবে, তো আপনার হার্ট ভালো থাকলে আপনি ভালো করে সবকিছু পারফর্ম করতে পারবেন, ঠিক আছে? সেটা দৌড়ঝাঁপি হোক, ক্রিকেট হোক, ফুটবল হোক, যে কোনো কাজই হোক, ভালো করে আপনারা পারফরমেন্স দিতে পারবেন সেই জায়গায়। তারপর krill অয়েলের মধ্যে কি রয়েছে? krill অয়েল আপনার কমপ্লেক্সন বাড়িয়ে দেবে, রাইট? krill অয়েল আপনার স্কিনের কমপ্লেক্সন বাড়িয়ে দেবে।
কমপ্লেক্সন বাড়িয়ে দেওয়ার মানে কি, হালকা কিছু পরিমাণ আপনার স্কিন টোন বদলে যাবে বা স্কিন টোন ব্রাইট হয়ে যাবে। এখন আপনার যাই স্কিন টোন রয়েছে, আফটার টেকিং ক্রিল অয়েল আপনার শরীরের মধ্যে একটা গোলাপি আভা চলে আসবে। যেহেতু ক্রিল অয়েলটাকে আপনারা দেখেছেন অনেকটা লাল অনেকটা দেখতে, তো এটা শরীরের ভেতর গিয়ে ভেতর থেকে আপনার সেই স্কিন টোনটাকে বাড়াতে সাহায্য করে। তারপর সুপিরিয়র কোয়ালিটি ক্রিল, যেটা আমি বলেছিলাম যে অ্যান্টার্কটিকা ক্রিল, অ্যান্টার্কটিকা মহাসাগর থেকে এই যে ক্রিলটা পাওয়া যায়, যে পোকাটা পাওয়া যায়, সেখান থেকে একদম সুপিরিয়র কোয়ালিটির ক্রিল আমাদের সামনে এনে ভেস্টিজ তুলে ধরেছে। তো পৃথিবীর যে সবচেয়ে বেস্ট ক্রিল অয়েল যেটা রয়েছে সেটা অ্যান্টার্কটিক ক্রিল, এবং সেটাকেই তুলে আমাদের কাছে ভেস্টিজ এখানে দিয়েছে। তারপর 10 নম্বর রিজন, ট্রাস্ট অফ ভেস্টিজ, এটা বললাম 17 বছরের কমিটমেন্ট, it's a genuine company and a genuine company, they are number one direct selling company আমাদের সামনে এই প্রোডাক্টকে তুলে ধরেছে। সো নিঃসন্দেহে উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি ডাউট আপনারা এটা ইনটেক করতে পারেন। কাদেরকে দেওয়া যেতে পারে, এটা কোনো এজ লিমিটেশন নেই, বাচ্চাদের থেকে শুরু করে যারা বৃদ্ধ রয়েছে ওদের প্রত্যেককেই আমরা এই জিনিসটা দিতে পারি, রাইট। তবে আমি রেকমেন্ড করব যে ছোট বাচ্চারা যারা রয়েছে, যাদের 1 বছর 2 বছর রয়েছে, ওরা যদি সফট জেল, অনেক সময় ওরা গিলতে পারে না, তো ওদেরকে সেই সফট জেলটাকে ফুটো করে জলের মধ্যে দিয়ে খাইয়ে দিলেও কোনো অসুবিধা হবে না। এটাকে কি করে খেতে হবে, এটাকে যখন আপনারা খাবার খাবেন, যখন লাঞ্চ খাবেন অথবা ডিনার খাবেন, তখন ডিউরিং দ্য মিল খেতে 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 এই সফট জেলটা জল দিয়ে খেয়ে নেবেন, তাহলে সবচেয়ে বেস্ট রেজাল্ট প্রডিউস করবে এই ক্রিল অয়েল, রাইট। সো দিস ওয়াজ অল অ্যাবাউট ক্রিল অয়েল। তার মানে আপনার এই ক্রিল অয়েলটা 3টে মেন জিনিস করছে, আপনার ব্রেনকেও ভালো রাখছে, আপনার হার্টকে তো ভালো রাখছে, পাশাপাশি আপনার লিভারকেও ভালো রাখছে। এক তীর সে 3 শিকার যেটাকে বলে, রাইট। ইটস আ ওয়ান্ডারফুল প্রোডাক্ট, আমি রেগুলার বেসিসে সেটা নিয়ে থাকি। তারপর আমাদের নেক্সট প্রোডাক্টের নাম হচ্ছে গিয়ে সি বাকথন, ঠিক আছে। সি বাকথন কি একটা জিনিস, সি বাকথনের আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, আমরা যে প্রত্যেকদিন যে খাবার খাই, প্রত্যেকদিন যে আমরা ফুড ইনটেক করি, সেখান থেকে কি আমাদের ডেইলি নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট কি আমরা পাচ্ছি সেই ফুড থেকে? ডেফিনেটলি নট, পাচ্ছি না। কেন? রিজন কি? ল্যাক অফ এসেনশিয়াল নিউট্রিয়েন্টস ইন আওয়ার মিল। আমরা যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারগুলোতে পর্যাপ্ত পরিমাণে সেই পুষ্টি দ্রব্যগুলো নেই, পুষ্টি উপাদানগুলো নেই। পোর ডায়েট, পোর ডায়েট মানে ভালো মন্দ তো, ভালো জিনিস তো খাচ্ছি না, উল্টো পাল্টা জিনিস আমরা প্রতিদিন খেয়ে চলছি। ভাজা পোড়া খেয়ে নিলাম, সিঙ্গারা খেয়ে নিলাম, তেলে ভাজা খেয়ে নিলাম, চাউমিন খেয়ে নিচ্ছি, ফ্রাইড রাইস, মাংস বিরিয়ানি খেয়ে নিচ্ছি বাইরে গিয়ে। তো এখান থেকে আমরা কিছু পুষ্টি পাচ্ছি না। হ্যাঁ, আমাদের জিভে তো খুব ভালো লাগছে, আমাদের স্বাদ তো খুব ভালো লাগছে, বাট আমাদের শরীরে গিয়ে সেটা কোনো ভালো কাজ করছে না। পোর অ্যাবজর্পশন, দিন দিন কি হচ্ছে, দিন দিন দেখবেন এখন আপনারা প্রত্যেকেই 18, 19, 20, 21 বছর বয়সে চলে এসছেন। আপনারা দেখবেন আগে ছোটবেলায় যত বেশি খাবার আপনারা খেয়ে হজম করতে পারতেন, এখন আস্তে 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 সেই হজম শক্তিটা আপনাদের বা অ্যাবজর্পশন শক্তিটা আপনাদের কমে যাচ্ছে, ঠিক আছে। এটা হয়তোবা এখন দেখা যাচ্ছে না, বাট আস্তে আস্তে যখন আপনারা 30-এর দিকে এগোবেন তখন আস্তে আস্তে সেই জিনিসটা উপলব্ধি করতে পারবেন, রাইট। তারপর আরো অনেক কিছু রিজন রয়েছে। স্ট্রেস, আমরা যেহেতু কাজ করি, পড়াশোনা করি, জব করি, বিজনেস করি, এত কিছু করি, রিলেশনশিপ থাকে, পার্সোনাল লাইফ থাকে, এখান থেকে যে স্ট্রেস গুলো আসে, সেই স্ট্রেস থেকেও কিন্তু আমাদের এই ডেইলি যে রিকোয়ারমেন্ট গুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা পেয়ে থাকি না। স্কিপিং মিলস, অনেক সময় কি হয়, আমরা ঠিকঠাক করে খাওয়া দাওয়া করি না, সকালের খাবার মন ধরলে খাই, মন ধরলে খাই না, দুপুরের খাবার মাঝে মধ্যে স্কিপ করে দিই, যখন একটা সময় খেতে হয় সেই একটার খাবারটা আমরা বিকেল 4টে 5টায় গিয়ে খাই, মন ধরলে খাই, মন ধরলে খাই না, অনেক সময় রাত্রিবেলা আমরা খেয়ে থাকি না। তারপর অ্যাডাল্টেটেড ফুড, প্যাকেজ ফুড, যেগুলো প্যাকেটের মধ্যে যেগুলো থাকে, এই জিনিসগুলো আমরা বেশি পরিমাণে ইউজ করি। জাঙ্ক ফুড, রাস্তা দিয়ে গেলে চাউমিনের গন্ধটা শুনলেই আমাদের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে খেতে মন যায়। তো ইনঅ্যাক্টিভ লাইফস্টাইল, এই জিনিসগুলোর জন্য আমাদের শরীরে কিন্তু প্রত্যেক দিন ক্ষতি সাধন হচ্ছে, রাইট। এবং এই ক্ষতি সাধনটা প্রথম প্রথম বা আপাত দৃষ্টিতে দেখলে বোঝা যায় না, যতক্ষণ না সেটা একটা বড় মাপের আকার ধারণ করে, রাইট। সো এবার এই ডেইলি নেসেসিটি, আমাদের শরীরে প্রত্যেক দিনের যা যা রিকোয়ারমেন্ট দরকার, ঠিক আছে, সেটাকে ফুলফিল করার জন্য ভেস্টিজ আমাদের সামনে নিয়ে এসছে সি বাকথন, রাইট। এবং এই সি বাকথনটাকে আপনি বলতে পারেন যে ওয়ান্ডার বেরি। এটা সি বাকথন একটা বেরি হয়, যেরকম স্ট্রবেরি হয়, বিলবেরি হয়, ব্লুবেরি হয়, এরকমই এটা হচ্ছে লে বেরি, ঠিক আছে। এটাকে লে বেরি কেন বলা হয় বা ওয়ান্ডার বেরি কেন বলা হয়? বিকজ এটা এরকম একটা বেরি যেটা আপনার ঠান্ডা মরুভূমির দেশে তৈরি, ঠান্ডা মরুভূমির পরিবেশে তৈরি হয়। মরুভূমি আমরা গরম শুনেছি, কিন্তু ঠান্ডা মরুভূমি আবার কি হয়? ঠান্ডা মরুভূমি যদি উদাহরণ নেই তাহলে লে লাদাখ, ঠিক আছে, ওটা হচ্ছে ঠান্ডা মরুভূমি। ওখানের ওয়েদার কিন্তু ঠান্ডা, কিন্তু চারিদিকে দেখবেন শুধু মরুভূমি।
তো এরকম একটা পরিবেশে উৎপন্ন হওয়া জিনিস হচ্ছে কি সি বাকথর্ন, ঠিক আছে। এবং এই সি বাকথর্নের যে মূল থাকে, মূল বলুন বা কাণ্ড বলুন যাই বলুন, এটা মাটি থেকে মোটামুটি 400 মিটার নিচে পর্যন্ত এদের মানে প্রশস্ততা থাকে, এতটা নিচে এদের কাণ্ড বা মূল পাওয়া যায়, রাইট। তো এতটা নিচে থাকে বলে ওয়াটার লেভেলের জন্য কোনো অসুবিধা হয় না, তার জন্য এরকম প্রতিকূল পরিবেশেও এরকম এই সি বাকথর্ন ভালোভাবে প্রস্ফুটিত হয়ে উঠতে পারে। এবার এটাকে ওয়ান্ডার বেরি কেন বলা হচ্ছে? ওয়ান্ডার বেরি তার জন্য বলা হচ্ছে বিকজ এটা ওয়ান্ডার করতে পারে, রাইট। আপনার শরীরে যত রকমের যা রিকোয়ারমেন্ট রয়েছে প্রত্যেকটা জিনিসের রিকোয়ারমেন্ট এ আপনাকে দিয়ে দেবে, ঠিক আছে। বিগত 1400 বছর ধরে, 1400 বছরেরও বেশি ধরে মেডিসিনাল পারপাসে এই সি বাকথর্নকে ইউজ করা হয়েছে। নরেন্দ্র সিং মোদী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা কলেজ কনভোকেশনে গিয়ে তিনি বলেছিলেন সি বাকথর্ন নিয়ে, ওটার ভিডিওটা আপনারা দেখবেন। উনিও বলছেন যে আমাদের প্রত্যেককেই সি বাকথর্ন কনজিউম করা উচিত। কেন করা উচিত? বিকজ এটা আমাদের শরীরের সব রকমের সমস্যা দূর করবে এবং যা আমাদের শরীরের দরকার সেই জিনিসটা আমাদেরকে যোগান দিয়ে দেবে। কি কি আছে এটার মধ্যে? ভিটামিনস রয়েছে, ওমেগা রয়েছে, ওমেগা 3 রয়েছে, 6 রয়েছে, 7 রয়েছে, 9 রয়েছে। আপনি অন্যান্য খাবার যেমন আমরা ক্রিল অয়েলে কি পাচ্ছিলাম? ওমেগা 3 পাচ্ছিলাম, ঠিক আছে। ফ্ল্যাক্স অয়েলে আপনি ওমেগা 3 ওমেগা 6 পেয়ে যাবেন। বাট এটা এমন একটা জিনিস যার মধ্যে আপনি ওমেগা 3ও পাচ্ছেন, 6ও পাচ্ছেন, 7ও পাচ্ছেন এবং 9ও পাচ্ছেন। ওমেগা 7 এবং ওমেগা 9 খুবই দরকার আমাদের শরীরের জন্য, কিন্তু আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে এরকম কোনো খাদ্য নেই যেখান থেকে আমরা এই ওমেগা 7 এবং ওমেগা 9 ফ্যাটি অ্যাসিডটা পেয়ে থাকি। বাট অল থ্যাঙ্কস টু ভেস্টিজ এন্ড অল থ্যাঙ্কস টু সি বাকথর্ন আমরা এই ওমেগা 7 এবং ওমেগা 9 ফ্যাটি অ্যাসিডও এখান থেকে পেয়ে যাচ্ছি। ভিটামিনস কি কি পাচ্ছি? ভিটামিনস পেয়ে যাচ্ছি আমরা কে, সি, এ, ই, বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্স আমাদের শরীরে খুব দরকার, বাট আমরা পাই না সেটা কোনো খাদ্য থেকেই। এটা আমাদের ওষুধের আকারে নিতে হয়। যে কোনো ডাক্তারের কাছে যাবেন, ঠিক আছে না, যাই মেডিসিন আপনাকে রেকমেন্ড করবে ওটার মধ্যে দেখবেন আপনার ভিটামিন বি কমপ্লেক্স দেবেই দেবে, রাইট। সো ভিটামিন পি, ভিটামিন পি কি? ভিটামিন পি কে বলা হয় ফ্ল্যাভোনয়েডস। এই ফ্ল্যাভোনয়েডস কি? ফ্ল্যাভোনয়েডস হচ্ছে কি অ্যান্টিঅক্সিডেন্ট, আবার অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্টের কাজ কি? আপনার শরীরে অক্সিডেটিভ ড্যামেজ হতে না দেওয়া বা আপনার শরীরে ক্যান্সার সেলকে উৎপন্ন হতে না দেওয়া, রাইট। তো খুব ইউনিক ইউনিক কাজ কিন্তু এই সি বাকথর্ন করে থাকে, যেটা অন্যান্য সাপ্লিমেন্টরা করতে পারে না, রাইট। মিনারেলস এর মধ্যে কি আছে? মিনারেলস এর মধ্যে রয়েছে জিঙ্ক, আয়রন, ম্যাগনেসিয়াম। এখানে আবার আপনারা আয়রন পেয়ে যাচ্ছেন, ম্যাগনেসিয়াম পেয়ে যাচ্ছেন, জিঙ্ক পেয়ে যাচ্ছেন। জিঙ্ক কি করবে? জিঙ্ক আপনার শরীরে বেশি পরিমাণে থাকলে আপনার যে স্লিপিং কোয়ালিটি বা ঘুমের কোয়ালিটি, সেই ঘুমের কোয়ালিটি আপনার ভালো হয়ে যাবে এবং আপনার রিকভারি খুব তাড়াতাড়ি হবে, রাইট। তারপর অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কি রয়েছে? মিথিওনিন, লিউসিন, লাইসিন, গ্লাইসিন, এই জিনিসগুলো পেয়ে যাবেন। তার পাশাপাশি 190 খানা বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড আপনি পেয়ে যাবেন এই একমাত্র একটা বেরির মধ্যে, যেটা হচ্ছে সি বাকথর্ন, ঠিক আছে। তো যতগুলো বেরির নাম শুনেছেন, ব্লুবেরি, স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, হ্যানাবেরি, তেনাবেরি, এগুলোকে সবগুলোকে সাইড করে দিন আর একদিকে রেখে আসুন সি বাকথর্ন বা লেবেরি বা ওয়ান্ডারবেরি। এই ওয়ান্ডারবেরি যদি আপনারা খাওয়া শুরু করেন তাহলে কি হবে? আপনার শরীরে বলতে পারেন যে একটা সঞ্জীবনী বুটি বা অমৃত ঢুকিয়ে দিয়েছেন। অমৃত খেলে কি হয়? অমৃত খেলে আমরা অমর হয়ে যাই, বাট এটা খেলে আপনারা অমর হবেন না। বাট এটা খেলে কি হবে? আপনার ওভারঅল ওয়েলবিং বাড়বে এবং আপনারা বেশি দিন বেঁচে থাকতে পারবেন সুস্থ সবল ভাবে, রাইট। আপনারা চেঙ্গিস খানের নাম শুনেছেন খুব সম্ভবত। তো চেঙ্গিস খান কি করতো? খুব রুথলেস এম্পায়ার ছিল, পুরো পৃথিবী জয় করার জন্য বেরিয়ে গেছিল আলেকজান্ডারের মতো। তো চেঙ্গিস খান যেখানে যেখানে যুদ্ধ করতো, ঠিক আছে, এবার যুদ্ধক্ষেত্রে তো আমরা আর রুটি, সবজি, মাংস, বিরিয়ানি এসব পাবো না। যুদ্ধক্ষেত্র খুব একটা প্রতিকূল পরিবেশ থাকে। তো যুদ্ধক্ষেত্রে চেঙ্গিস খান কি করতো? ওর আর্মিকে এই সি বাকথর্ন খাওয়াতো। যতগুলো আর্মির যে সৈন্য সামন্ত ছিল ওই সৈন্য সামন্তকেও সি বাকথর্ন খাওয়াতো। বিকজ সি বাকথর্ন খেলে ওরা কি করতো? ওরা ফিজিক্যালি আরো ভালো করে যুদ্ধ লড়তে পারতো। তাহলে ভাবুন, যুদ্ধক্ষেত্রেও সৈনিকদের এই সি বাকথর্ন দেওয়া হতো। কোনো জায়গায় যদি কোনো ম্যাল নিউট্রিশন হয়ে থাকে, কোনো জায়গায় কোনো দুর্ভিক্ষ পড়ে গেল বা আকাল পড়ে গেল বা ফ্লাড হয়ে গেল, বন্যা বয়ে গেল, তো সেখানে যখন আর্মিরা যায় তখন ওরা কি করে? ওরা সি বাকথর্ন এবং স্পাইরুলিনা এই দুটো জিনিস ওখানে নিয়ে যায়, যেন ঠিকঠাক করে ওখানে পুষ্টি ওরা যোগান দিতে পারে, রাইট। সো সি বাকথর্ন যেটা বললাম, সি বাকথর্ন আর কি কি করতে পারে? সি বাকথর্ন আপনার শরীরে অক্সিজেন লেভেল বাড়িয়ে দেবে। রিসেন্টলি আমরা করোনার জন্য একটা সিচুয়েশন দেখলাম, কি হয়? করোনার জন্য আপনার শরীরে অক্সিজেন লেভেল কমে যায়। অক্সিজেন লেভেল কমে গেলে কি হবে? আলটিমেটলি আপনি মরে যাবেন।
এরকম অনেকেই মৃত্যুবরণ করেছে লো লেভেল অক্সিজেনের জন্য, রাইট। এবং আমরা দেখলাম যে অক্সিজেন সিলিন্ডারেরও কিরকম একটা হাহাকার লেগে গেছিল ওয়েস্ট বেঙ্গলে। আপনারা বিশ্বাস করবেন না, ওয়েস্টিজের স্টক থেকে বা যে ওয়্যার হাউস রয়েছে সেই ওয়্যার হাউস থেকে সব সিবাকথন শেষ হয়ে গেছিল গত বছর সব সিবাকথন এন্ড সব স্পাইরুলিনা শেষ হয়ে গেছিল। কেন শেষ হয়ে গেছিল? বিকজ সিবাকথন কি করছিল, সেই করোনা পেশেন্টদের মধ্যে বা যাদের লক্ষণগুলো হচ্ছিল সেই লক্ষণগুলোকে কমাতে এবং অক্সিজেন লেভেল বাড়াতে সাহায্য করেছিল। একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, আমি জানি না সেটা ওয়েস্ট বেঙ্গলের ছিল নাকি অন্য কোনো স্টেটের ছিল। সেখানে কি হয়েছিল, একজন ব্যক্তি ওনার একজন পরিচিতকে হসপিটালে নিয়ে গেলেন, ওনার শ্বাসকষ্ট হচ্ছিল, করোনা সিমটমে ছিল। ওখানে গিয়ে এবার ডাক্তার বললেন যে এনাকে তো আইসিইউতে রাখতে হবে, এনাকে ভেন্টিলেশনে রাখতে হবে, এখানে ভেন্টিলেশন না দিলে এনাকে বাঁচানো সম্ভব না। তো ওই লোকটা ভদ্রলোক জিজ্ঞেস করেন যে ভেন্টিলেশনে দিতে কতক্ষণ সময় লাগবে? আচ্ছা 8 ঘন্টা সময় লাগবে, আমাদের ভেন্টিলেশন খালি নেই, আমরা খালি করে তারপর নিয়ে যাব। তো 8 ঘন্টা যদি ওয়েট করতেন তাহলে ওই ভদ্রলোক মরেই যেতেন, যার অসুবিধা হচ্ছিল। তো ইনি কি করলেন, ইনি ভেস্টিজিয়ান ছিলেন, তো এনার ব্যাগের মধ্যে সাপ্লিমেন্টের স্ট্যাক থাকতো। তো ওখান থেকে একটা সিবাকথন এবং স্পাইরুলিনা খুলে 6-7টা ক্যাপসুল, এক্স্যাক্টলি আমি জানি না কতগুলো খাইয়েছে, 6-7টা দেখেছিলাম ভিডিওতে, উনি বলেছিলেন 6-7টা এরকম সিবাকথন এবং স্পাইরুলিনার ক্যাপসুল একসাথে ওনাকে খাইয়ে দিলেন। খাইয়ে দেওয়ার পর কি হলো, আর ভেন্টিলেশনও অ্যাড করতে হলো না, কিছুই করতে হলো না। আস্তে 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 উনি ওনার শ্বাসকষ্টের প্রবলেমটা ঠিক হয়ে গেল এবং 8 ঘন্টা 45 মিনিট পর উনি স্টেবল হলেন এবং স্টেবল হওয়ার পর বললেন আমাকে আর ভেন্টিলেশন নেওয়ার দরকার নেই, চলো বাড়িই চলো, এখন আমার ভালো লাগছে, এখন আমার অস্বস্তি হচ্ছে না। এই ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল, রাইট। তো এই সিবাকথন বলতে পারেন যে সঞ্জীবনী বুটির মতো, রাইট, আজকালকার দিনে। এবং যখন করোনা প্রথম শুরু হয়েছিল, ঠিক আছে, একজন চাইনিজ ডক্টর ছিল, ওই চাইনিজ ডক্টরের নামটা আমার ঠিক এখন খেয়াল নেই, ওই চাইনিজ ডক্টর বলছিল যে করোনার সাথে লড়ার জন্য পৃথিবীতে আর কোনো জিনিস উপকারী মানে অতটা কার্যকরী নয়, একমাত্র সিবাকথন রয়েছে। সিবাকথনই এমন একটা জিনিস যে করোনার সাথে আপনাকে সহযোগিতা করতে পারে, এবং ভিটামিন সি, এই দুটো জিনিসই করোনার সাথে লড়তে পারে, এছাড়া পৃথিবীতে আর এরকম কোনো জিনিস নেই। তারপর আস্তে আস্তে ভ্যাকসিনেশন এলো, বাট ভ্যাকসিনেশন আসা না আসা একই ব্যাপার হয়ে গেল, আবার নতুন একটা ভেরিয়েন্ট চলে এলো, রাইট। তো বেসিক্যালি সিবাকথনের কাজ কি? সিবাকথনের কাজ হচ্ছে গিয়ে মেনটেন্স হাই এনার্জি, যেটা বললাম ভিটামিন সি, এটার মধ্যে ভিটামিন সি রয়েছে, যেটা কি করবে, আপনার মাথা ধরা, হেডেক, ডিজিনেস এন্ড মেন্টাল অ্যাটেনশন বাড়াতে সাহায্য করবে। তারপর এর মধ্যে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তারপর স্ট্যামিনা বিল্ডিং, আপনার স্ট্যামিনা বাড়িয়ে দেবে। কার্ডিয়াক বেনিফিট, ঠিক আছে, আপনার হৃদরোগ বা হার্ট রিলেটেড কোন রকমের কোনো সমস্যা থাকলে সেটার সাথে লড়াই করতে সাহায্য করবে। ডায়াবেটিক বেনিফিট, যাদের ডায়াবেটিস রয়েছে সেই ডায়াবেটিক পেশেন্টদেরও আপনারা সিবাকথন দিতে পারেন। তারপর স্কিন বেনিফিট, স্কিন বেনিফিট কিভাবে দেবে? ভিটামিন এ রয়েছে, ভিটামিন ই রয়েছে এন্ড ওমেগা 7 ফ্যাটি অ্যাসিড রয়েছে। ওমেগা 7 ফ্যাটি অ্যাসিড কি করে, আপনার স্কিনের মধ্যে যে টিস্যুগুলো রয়েছে এবং কোলাজেন যেটা রয়েছে সেটাকে আবার রিজেনারেট করতে সাহায্য করে এই ওমেগা 7 এন্ড বাদ বাকি জিনিসগুলো। তারপর গ্যাস্ট্রিক বেনিফিট, যাদের পেট সম্বন্ধিত সমস্যা রয়েছে, মানে আবার ওই স্টমাক রিলেটেড যাদের সমস্যা রয়েছে, সেই সমস্যা থেকেও দূর করতে আমাদের এই সিবাকথন সাহায্য করে। সো ইন শর্ট যদি বলি, প্রথম রিজন কি? প্রথম রিজন হচ্ছে কি নিউট্রিশন ইজ ভাইটাল ফর অ্যাক্টিভ লাইফ, আপনার অ্যাক্টিভ লাইফকে আরো বেশি অ্যাক্টিভ রাখতে আমাদের এই সিবাকথন সাহায্য করে। দ্বিতীয় বেনিফিট মডার্ন লাইফস্টাইল এন্ড হেলথ, ঠিক আছে না, আজকালকার দিনে বার্গার, ঠিক আছে, আমরা শুভাশিস বাবুর সাথে মনে আছে আমরা গিয়ে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানে আমরা চিকেন ললিপপ খেয়েছিলাম, ফ্রেঞ্চ ফ্রাইজ খেয়েছিলাম, তো ওগুলো কোনো স্বাস্থ্যকর জিনিস ছিল না, বাট আমাদের কাছে কোনো অপশন ছিল না, তার জন্য আমাদেরকে খেতে হয়েছিল। সো এই জিনিসগুলোকে বাদ দিয়ে যে যতটা পুষ্টি যোগান আপনাদের বা আমাদের শরীরে দরকার, সেই পুষ্টি যোগান আমাদের করবে সিবাকথন। তারপর 4 নম্বর রিজন, এনশিয়েন্ট টাইম, ঠিক আছে, 1400 বছর ধরে এই বেরিটা ইউজ হয়ে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে অনেকটা এরকম হলুদ 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 রঙের এই বেরিটা হয়ে থাকে, ওয়ান্ডার বেরি বলা হয়। এবং এশিয়া, ইউরোপ, রাশিয়া এবং কিছু কিছু যে কানাডার অংশ রয়েছে, এই জায়গায় এই সিবাকথন প্রচুর পরিমাণে ইউজ হচ্ছে। তারপর 5 নম্বর রিজন কি, ভাইটামিনস, ফ্যাটি অ্যাসিড, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড সব একই জায়গায় পেয়ে যাচ্ছে, মানে অনেকগুলো সাপ্লিমেন্টের কাজ এই একা সিবাকথনই করে দিচ্ছে। তারপর কি করবে, মেইনটেনিং হাই এনার্জি, সারাদিন কাজ করছেন, ঝিমুনি ঝিমুনি ভাব লাগছে, অস্বস্তি লাগছে, কমজোর ফিল হচ্ছে, সিবাকথন খেয়ে নিন, সারাদিন চার্জড আপ থাকবে, রাইট। তারপর স্ট্যামিনা বিল্ড করবে,
গ্যাস্ট্রিক সিস্টেম, আপনার ডাইজেস্টিভ হেলথ ভালো রাখবে, ডাইজেস্টিভ হেলথ ভালো রাখলে আপনার ওভারঅল হেলথ ভালো থাকবে। তারপর 9 নম্বর রিজন, এটা ভেজিটেরিয়ান প্রোডাক্ট, রাইট? এটা যারা ভেজিটেরিয়ান ওরাও খেতে পারে, যারা নন ভেজিটেরিয়ান ওরাও খেতে পারে। তো পৃথিবীতে যারা যারা ভেজিটেরিয়ান রয়েছে ওরাও আরামসে এই সি বাথটাকে কনজিউম করতে পারবে। তারপর 10 নম্বর রিজন আবার ভেস্টিজের সেই ট্রাস্ট, রাইট? যেহেতু ভেস্টিজ কোম্পানি আপনাকে এই সি বাথন দিচ্ছে, তার মানে পৃথিবীর উত্তম সি বাথন আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। সো কিভাবে খেতে হবে? ফুড যে লাঞ্চ রয়েছে অথবা যে ডিনার রয়েছে তার 8 ঘন্টা আগেও খেতে পারেন, 8 ঘন্টা পরেও খেতে পারেন, অথবা যখন আপনারা কাজ করতে বেরোন তখন যে ব্রেকফাস্ট করেন সেই ব্রেকফাস্টের 8 ঘন্টা পরেও খেতে পারেন, 8 ঘন্টা আগেও খেতে পারেন। সকাল সকাল খেয়ে খাবার দাবার খেয়ে যদি বেরিয়ে যান তাহলে সারাদিন আপনারা এনার্জিলেস ফিল করবেন না, সবসময় আপনারা এনার্জেটিক ফিল করবেন। আর রাত্রিবেলা খাবারের আগে, ডিনারের আগে বা ডিনারের পরে আরেকটা ডোজ খেয়ে নিতে পারেন, রাইট? সো দিস ওয়াজ অল অ্যাবাউট প্রাইম সেগমেন্ট। তো এগুলোকে প্রাইম সেগমেন্টে কেন রাখা হলো আপনারা বুঝতে পেরেছেন যে কত কিছু এই 4টা প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারে, রাইট? সো রিগার্ডিং টুডেস টপিক, কারণ যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। স্যার সিবাক্তন কনজিউম করার ক্ষেত্রে কোনো এজ লিমিটেড ব্যাপার আছে নাকি?